বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আমাদের অষ্টম সেশনের প্রথম পার্ট। অষ্টম সেশনে আমরা পলিক্যাটস মেডিসিন নিয়ে আলোচনা করব। এই সেশনটা খুব গুরুত্বপূর্ণ, কারণ আমাদের যে সকল ওষুধ সবচেয়ে বেশি ব্যবহার হয় এই সকল ওষুধ নিয়ে এখানে আলোচনা করা হবে। গভীর ক্রিয়াশীল ওষুধ বলতে বোঝায় এর ক্রিয়া শুরু হতে কয়েকদিন সময় লাগে। গভীর ক্রিয়াশীল ওষুধ বলতে বোঝায় মানে যে সকল ওষুধ একবার গভীরে যা কাজ করে সে সকল ওষুধ বলতে বোঝায় এর ক্রিয়া শুরু হতে কয়েকদিন সময় লাগে। যখন এই ওষুধগুলো প্রুভ করা হয় তখন দেখা যায় এর প্রুভারের শরীরে এর ক্রিয়া শুরু হতে অনেক দিন সময় লেগে গেছে। যখন এই ওষুধটা প্রুভ করা হয় তখনও দেখা গেছে যে এই ওষুধের ক্রিয়া শুরু হতে কয়েকদিন সময় লাগছে। অনেক প্রুভারের শরীরে 10 থেকে 15 দিন পর এর লক্ষণ প্রকাশ পেয়েছে। প্রুভারের শরীরে এই ওষুধের ক্রিয়া শুরু হতে 10 থেকে 15 দিন সময় লেগে গেছে। তাই এই ওষুধগুলো রোগীর শরীরে প্রয়োগ করলেও দেখা যায় এর ক্রিয়া শুরু হতে কয়েকদিন সময় লেগে যায়। তাই এই ওষুধগুলো রোগীর শরীরে প্রয়োগ করলেও দেখা যায় এর ক্রিয়া শুরু হতে কয়েকদিন সময় লেগে যায় এবং ক্রিয়াও হয় দীর্ঘদিন। এর ফলে আরোগ্য হয় ধীরে ধীরে কিন্তু স্থায়ী। অর্থাৎ যে সকল পলিক্যাটস মেডিসিন আছে বা যে সকল গভীর ক্রিয়াশীল ওষুধ আছে এই ওষুধগুলো যদি আমরা রোগীর শরীরে মানে রোগীকে দেই তাহলে দেখা যাবে যে অনেক ওষুধের ক্রিয়া শুরু হতে অনেক সময় লাগতেছে, কারণ গভীর ক্রিয়াশীল ওষুধগুলো কাজ করতে একটু সময় নেয়। প্রুভিংয়ের সময় কিন্তু দেখা গেছে যে এই ওষুধগুলোর প্রুভিং লক্ষণগুলো প্রকাশ পেতে অনেক সময় লাগছে। গভীর ক্রিয়াশীল ওষুধের মাধ্যমে যে সকল রোগী আরোগ্য হয় এটা ধীরে ধীরে হবে কিন্তু স্থায়ী হবে, এটা আমাদেরকে ভালোভাবে মনে রাখতে হবে। আমরা যদি গভীর ক্রিয়াশীল ওষুধ দিয়ে রোগীকে আরোগ্য করি তাহলে দেখা যাবে যে এই আরোগ্যটা স্থায়ী হচ্ছে, ধীরে ধীরে হবে কিন্তু স্থায়ী হবে। আমরা জানি সাধারণত কনিক রোগে গভীর ক্রিয়াশীল ওষুধ প্রয়োগ করা হয়। এটা আমরা সবাই জানি যে সাধারণত কনিক রোগের ক্ষেত্রে গভীর ক্রিয়াশীল ওষুধ প্রয়োগ করা হয়, কিন্তু যে সকল একৈট রোগে লক্ষণ ধীরে ধীরে প্রকাশ পায় সে সকল একৈট রোগেও গভীর ক্রিয়াশীল ওষুধ প্রয়োগ করা হয়। যদি কোনো একৈট রোগে লক্ষণগুলো ধীরে ধীরে প্রকাশ পায়, ধরা যাক সে আজকে বৃষ্টিতে ভিজছে কিন্তু 2 দিন বা 3 দিন পরে আস্তে আস্তে তার জ্বর দেখা দিল, তাহলে কিন্তু এই রোগীর জন্য গভীর ক্রিয়াশীল ওষুধের প্রয়োজন হবে। আর কেউ যদি এখন বৃষ্টিতে ভিজে একটু পরে তার জ্বর আসে তাহলে তার জন্য একৈট কোনো ওষুধের প্রয়োজন হয়। বেসিলিনাম। বেসিলিনামের ক্রিয়াস্থল হলো 1 ফুসফুস, 2 চর্ম, 3 হলো মুখমণ্ডল। ফুসফুস, চর্ম, মুখমণ্ডল এই 3টা হলো বেসিলিনামের প্রধান ক্রিয়াস্থল। মায়াজম। বেসিলিনাম হলো টিউবারকুলার সাইকোটিক। বেসিলিনাম হলো টিউবারকুলার সাইকোটিক মেডিসিন, কারণ গোলাকার রিংওয়ার্ম, বুকে প্রচুর মিউকাস, বুকে গড়গড় শব্দ হয়, এগুলো সাইকোটিকের বহিঃপ্রকাশ। যে কোনো গোল উদ্ভিদগুলো যদি গোল আকারের হয়, বুকে প্রচুর মিউকাস জমে, গড়গড় শব্দ হয়, এগুলো হলো সাইকোটিক মায়াজমের বহিঃপ্রকাশ। আর আমরা জানি যে বেসিলিনাম টিউবারকুলার মায়াজমের, এই জন্য বেসিলিনামের মায়াজম হলো টিউবারকুলার সাইকোটিক, আর টিউবারকুলিনামের মায়াজম হলো টিউবারকুলার সিফিলিটিক। টিউবারকুলিনামের মায়াজম হলো টিউবারকুলার সিফিলিটিক, কারণ তারা মানসিকভাবে হয় ধ্বংসাত্মক, আক্রমণাত্মক, জিনিসপত্র ভাঙে নষ্ট করে। আমরা সবাই জানি যে সকল রোগীরা ধ্বংসাত্মক, আক্রমণাত্মক, জিনিসপত্র ভাঙে নষ্ট করে তারা হলো সিফিলিটিক মায়াজমের। তাই টিউবারকুলিনাম হলো টিউবারকুলার সিফিলিটিক মেডিসিন। বেসিলিনাম হলো টিউবারকুলার সাইকোটিক আর টিউবারকুলিনাম হলো টিউবারকুলার সিফিলিটিক। বেসিলিনামের শিশুরা যখন ঠান্ডায় যায় বা তাদের ঠান্ডা লাগে তখন তাদের লোয়ার রেসপিরেটরি ট্র্যাক্ট আক্রান্ত হয়। এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ কথা। বেসিলিনামের শিশুরা যখন ঠান্ডায় যায় বা তাদের ঠান্ডা লাগে তখন তাদের লোয়ার রেসপিরেটরি ট্র্যাক্ট আক্রান্ত হয়। লোয়ার রেসপিরেটরি ট্র্যাক্ট হলো গলার মাঝখান থেকে ডায়াফ্রাম পর্যন্ত, এটা হলো লোয়ার রেসপিরেটরি ট্র্যাক্ট। এটা হলো বেসিলিনামের ক্রিয়াস্থল। এর ফলে বুকে প্রচুর গড়গড় শব্দ হয়, সাই সাই শব্দ হয়, রাতে প্রচুর ঘাম দেখা দেয়, সহজেই তাদের ঠান্ডা লাগে, তারা হয় অধৈর্য, একগুঁয়ে, সবসময় জ্ঞান জ্ঞান করে এবং বারবার অভিযোগ করে। বেসিলিনামের শিশুরা যখন ঠান্ডায় যায় বা তাদের ঠান্ডা লাগে তখন তাদের লোয়ার রেসপিরেটরি ট্র্যাক্ট আক্রান্ত হয়।
এর ফলে তাদের বুকে প্রচুর গড়গড় শব্দ হয়, সাই সাই শব্দ হয়। রাতে প্রচুর ঘাম দেখা দেয়, তাদের রাতে প্রচুর ঘাম হয়। সহজেই তাদের ঠান্ডা লাগে। তারা হয় অধৈর্য, একগুঁয়ে, সবসময় ঘ্যান ঘ্যান করে এবং বারবার অভিযোগ করে। এই জন্য বলা হয় বি ফর বেসিলিনাম, বি ফর বেস অফ লাং, টি ফর টিউবাকুলিনাম, টি ফর থ্রোট। অর্থাৎ ফুসফুসে কোনো সমস্যা দেখা দিলে বেসিলিনাম, আর গলার উপরে কোনো সমস্যা দেখা দিলে টিউবাকুলিনাম ভালো কাজ করে। বেসিলিনামের রোগীদের বয়ঃসন্ধিকালে বারবার ব্রণ দেখা দেয়। ব্রণগুলো হয় কালচে, নীলচে বা বাদামি রঙের। বেসিলিনামের রোগীদের বয়ঃসন্ধিকালে বারবার ব্রণ দেখা দেয়। যে সকল কিশোর কিশোরীদের ঘন ঘন ব্রণের সমস্যা দেখা দেয় বয়ঃসন্ধিকালে, আর ব্রণগুলো যদি হয় কালচে, নীলচে বা বাদামি রঙের, তাহলে তাদের জন্য বেসিলিনাম ভালো কাজ করবে। তারা হয় গরম কাতর। বেসিলিনামের রোগীরা সাধারণত গরম কাতর হয়। মনে রাখতে হবে রাতে ঘাম হওয়া টিউবাকুলার মায়োজমের ক্ষেত্রে একটি স্বাভাবিক ঘটনা। মনে রাখতে হবে রাতে ঘাম হওয়া টিউবাকুলার মায়োজমের একটি স্বাভাবিক ঘটনা, মানে টিউবাকুলার মায়োজমের রোগীদের রাতে ঘাম হবে, এটা একটা স্বাভাবিক। অর্থাৎ টিউবাকুলার মায়োজমের রোগীদের রাতে ঘাম হয়। বেসিলিনামের রোগীদের জিহ্বা হয় স্ট্রবেরির ন্যায় লাল। বেসিলিনামের রোগীদের জিহ্বা হয় স্ট্রবেরির ন্যায় লাল। জিহ্বা স্ট্রবেরির ন্যায় লাল এর প্রধান ওষুধগুলো হলো বেলাডোনা, স্ট্রেপ্টোকক্কিন, বেসিলিনাম, টিউবাকুলিনাম। বেলাডোনা, স্ট্রেপ্টোকক্কিন, বেসিলিনাম, টিউবাকুলিনাম এই চারটা ওষুধের রোগীদের জিহ্বা স্ট্রবেরির ন্যায় লাল হয়। ঋতুলোপকালে যদি চেহারায় প্রচুর বাদামি স্পট বা নাকে এবং গালে বাদুরের আকৃতির বাদামি ছাপ, ঘন ঘন দাঁত ইত্যাদি দেখা দেয়, তাহলে বেসিলিনাম ভালো কাজ করে। যদি কোনো মহিলার ঋতুলোপকাল চলে আর এই সময় যদি তার চেহারায় বা মুখমণ্ডলে প্রচুর বাদামি স্পট দেখা দেয়, যেমন ছবিতে দেখতেছেন বাদামি স্পট দেখা দেয়, এবং গালে বাদুরের আকৃতির বাদামি ছাপ, অর্থাৎ আমরা যেটাকে মেস্তা বলি, মেস্তাটা দেখা যায় অনেকটা বাদুরের আকৃতির ন্যায় দুই সাইডে ছাপ পড়ে, ঘন ঘন দাঁত দেখা দেয়, তাহলে তাদের জন্য বেসিলিনাম ভালো কাজ করবে। অনেক সময় সিপিয়া ল্যাকেসিস দেওয়ার পর এগুলো কমে আসে। এর আগে আমরা যখন মহিলাদের বিষয়ে আলোচনা করছি তখন বলছিলাম যে ঋতুলোপকালের গুরুত্বপূর্ণ দুইটা মেডিসিন হলো সিপিয়া, ল্যাকেসিস। এখন আপনি সিপিয়া বা ল্যাকেসিস দিলেন লক্ষণ অনুযায়ী, দেওয়ার পরে দেখা গেল যে তার এই দাগগুলোও কিছুটা কমে আসতেছে, কিন্তু সম্পূর্ণ আরোগ্য হচ্ছে না, তখনও বেসিলিনাম দিলে ভালো রেজাল্ট পাওয়া যাবে। মনে রাখতে হবে বেসিলিনামের উদ্ভিদ কালচে, নীলচে বা বাদামি হয়, আর টিউবাকুলারের উদ্ভিদ উজ্জ্বল লাল বা লালচে হয়। এটা হলো বেসিলিনাম এবং টিউবাকুলিনামের উদ্ভিদের মধ্যে পার্থক্য। আপনি কীভাবে বুঝবেন এটা কি বেসিলিনামের উদ্ভিদ নাকি টিউবাকুলিনামের উদ্ভিদ? বেসিলিনামের উদ্ভিদগুলো হবে কালচে, নীলচে বা বাদামি, আর টিউবাকুলিনামের উদ্ভিদগুলো হবে উজ্জ্বল লাল বা লালচে। বেসিলিনামের বয়স্কদের যখনই ঠান্ডা লাগে তা সরাসরি ফুসফুসকে আক্রান্ত করে। এর ফলে বুকে প্রচুর শ্লেষ্মা দেখা দেয়, গড়গড় শব্দ হয়, সাই সাই শব্দ হয়। যখন দিনে গরম রাতে ঠান্ডা বা আবহাওয়ার পরিবর্তন হয় তখন তাদের সমস্যা বৃদ্ধি পায়। বেসিলিনামের রোগীদের যখন দিনে গরম থাকে, রাতে ঠান্ডা থাকে, বা আবহাওয়ার পরিবর্তন হয়, যে শীত গেছে গরম আসতেছে বা গরমের পরে বসন্ত আসতেছে, এভাবে যখন পরিবর্তন হয়, ঋতু পরিবর্তন হয়, তখনও তাদের সমস্যাগুলো বৃদ্ধি পায়। ধুলাবালি এবং রেণুতে অ্যাজমার সমস্যা বৃদ্ধি পায়। তারা যদি ধুলাবালি তাদের নাকে যায় বা রেণুগুলো নাকে যায়, তখন তাদের অ্যাজমার সমস্যা বৃদ্ধি পায়। এজমার কাছে বেসিলিনামের কিছু গুরুত্বপূর্ণ লক্ষণ: 1. বুকে এবং গলায় খোঁচা মারার মতো অনুভূতি দেখা দেয়, যা গরমে উপশম হয়। এজমার সমস্যায় রোগীদের যদি বুকে এবং গলায় খোঁচা মারার মতো অনুভূতি দেখা দেয়, যা গরমে উপশম হয়, তাহলে তাদের জন্য বেসিলিনাম ভালো কাজ করবে। ফুসফুসে পূর্ণতা বোধ, সাই সাই শব্দ এবং শ্বাসকষ্ট দেখা দেয়। তাদের ফুসফুসে একটা পূর্ণতা বোধ দেখা দেয়, যেন ফুসফুসটা পূর্ণ হয়ে আছে। তাদের ফুসফুসে সাই সাই শব্দ হয় এবং শ্বাসকষ্ট দেখা দেয়। এর সাথে প্রচুর পুজযুক্ত কফ নির্গত হয়। তাদের যে কফটা নির্গত হয় তাতে প্রচুর পুজ থাকে, পুজযুক্ত কফ নির্গত হয়। রাতে ক্রনিক কাশির সাথে ঘাম, উত্তাপ এবং হাত পা আঠালো থাকে। তাদের রাতে কাশি দেখা দেয়, এটা দীর্ঘদিন যাবৎ চলতে থাকে। এর সাথে তাদের ঘাম হয়, উত্তাপ দেখা দেয়, মানে শরীরটা গরম থাকে, এবং হাত পা আঠালো থাকে। শ্লেষ্মা হয় পুজের ন্যায়, তাদের শ্লেষ্মাগুলা হয় পুজের ন্যায়। সহজেই ঠান্ডা লাগে,
ঘুমের মধ্যে দাঁত চাবায়। এগুলো হলো অ্যাজমার কেসে বেসিলিনামের গুরুত্বপূর্ণ লক্ষণ। বেসিলিনামের রোগীদের সহজেই ঠান্ডা লাগে এবং সহজেই শ্লেষ্মা নির্গত হয়। বেসিলিনামের রোগীদের সহজেই ঠান্ডা লাগে এবং সহজেই শ্লেষ্মা নির্গত হয়। বেসিলিনাম বিশেষত বৃদ্ধদের ফুসফুসের সমস্যার সাথে ক্রনিক সর্দি, ফুসফুসের দুর্বল সঞ্চালন এবং রাতে কষ্টকর কাশির সাথে দম বন্ধ হয়ে যাওয়ার উপক্রম হলে নির্দেশিত হয়। বেসিলিনাম বিশেষ করে বৃদ্ধদের ফুসফুসের সমস্যার সাথে যদি ক্রনিক সর্দি দেখা দেয়, ফুসফুসের দুর্বল সঞ্চালন মানে ফুসফুস সঠিকভাবে সঞ্চালিত না হয় এবং রাতে কষ্টকর কাশি দেখা দেয়, এর সাথে দম বন্ধ হয়ে যাওয়ার উপক্রম হলে বেসিলিনাম ভালো কাজ করে। এছাড়াও শিশুদের অ্যাজমা, রিংওয়ার্ম এবং টিকা দেওয়ার ফলে বারবার শ্বাসনালীর সংক্রমণে বেসিলিনাম ভালো কাজ করে। যদি শিশুদের অ্যাজমা, রিংওয়ার্ম এবং টিকা দেওয়ার ফলে তাদের বারবার শ্বাসনালীর সংক্রমণ দেখা দেয়, অর্থাৎ কিছুদিন পরপরই তাদের ঠান্ডার সমস্যা দেখা দেয়, নিউমোনিয়া হতে পারে বা অন্য যে কোনো সমস্যা হতে পারে, তাহলে তাদের জন্য বেসিলিনাম ভালো কাজ করবে। শক্তি, বেসিলিনামের ডোজ গুরুত্বপূর্ণ। 30 শক্তির নিচে এবং ঘন ঘন পুনরাবৃত্তি করা উচিত নয়। বেসিলিনামের রোগীদেরকে অন্তত 30 শক্তির ওষুধ দিতে হবে। 30 শক্তির নিচে শক্তি ওষুধ দেওয়া যাবে না এবং ঘন ঘন পুনরাবৃত্তি করা যাবে না। সপ্তাহে একটা করে ডোজ দিলে এতে ভালো রেজাল্ট পাওয়া যায়। এটি দ্রুত কাজ করে এবং ভালো ফলাফল শীঘ্রই দেখা দেয়। এটি দ্রুত কাজ করে এবং ভালো ফলাফল শীঘ্রই দেখা দেয়। পক্ষান্তরে পুনরাবৃত্তির কোনো প্রয়োজন হয় না। যখন এটার কাজ শুরু হয়ে যায় তখন আর এটার পুনরাবৃত্তির প্রয়োজন হয় না। শিশুদের অ্যাজমার প্রধান 3টি ওষুধ হলো ইপিক্যাক, নেপটামসাল্ফ, বেসিলিনাম। শিশুদের অ্যাজমার কেসে প্রধান 3টি ওষুধ হলো ইপিক্যাক, নেপটামসাল্ফ, বেসিলিনাম। মনে রাখতে হবে, যে সকল অ্যাজমা ভালো হতে চায় না সে সকল কেসেও এই 3টি ওষুধ ভালো কাজ করে। আপনার কাছে কোনো অ্যাজমা রোগী আসছে, আপনি তাকে বিভিন্ন ওষুধ দিচ্ছেন কিন্তু রোগী আরোগ্য হচ্ছে না, তাদের জন্য কিন্তু ইপিক্যাক, নেপটামসাল্ফ, বেসিলিনাম এই 3টা ওষুধ লক্ষণ অনুযায়ী ভালো কাজ করবে। বেসিলিনাম এবং নেপটামসাল্ফের মধ্যে পার্থক্য হলো বেসিলিনাম এবং নেপটামসাল্ফ উভয়েরই প্রচুর সর্দি থাকে, উভয়েরই ফুসফুসে প্রচুর শ্লেষ্মা থাকে, কিন্তু বেসিলিনাম উভয় ফুসফুসকে আক্রান্ত করে, অর্থাৎ বেসিলিনামে রোগীর উভয় ফুসফুস আক্রান্ত হয়, আর নেপটামসাল্ফ সাধারণত বাম ফুসফুসের নিচের লোবকে আক্রান্ত করে। নেপটামসাল্ফে রোগীর বাম ফুসফুসের নিচের লোব আক্রান্ত হয়। বেসিলিনাম হলো টিউবারকুলার সাইকোটিক আর নেপটামসাল্ফ হলো লিডিং সাইকোটিক রেমেডি। বেসিলিনাম হলো টিউবারকুলার সাইকোটিক, যেটা আমরা এর আগে বলছিলাম, আর নেপটামসাল্ফ হলো লিডিং সাইকোটিক রেমেডি। সোরার সমস্যা খুব সকালে বৃদ্ধি পায়, সাইকোসিসের সমস্যা দিনের বেলা বৃদ্ধি পায়, আর সিফিলিসের সমস্যা রাতে বৃদ্ধি পায়। সোরার সমস্যা খুব সকালে বৃদ্ধি পায়, সাইকোসিসের সমস্যা দিনের বেলা বৃদ্ধি পায়, আর সিফিলিসের সমস্যা রাতে বৃদ্ধি পায়। নেপটামসাল্ফ লিডিং সাইকোটিক রেমেডি হওয়া সত্ত্বেও এর অদ্ভুত বৃদ্ধি হলো ভোর 4টা থেকে 5টায়। আমরা জানলাম যে খুব সকালে বৃদ্ধি পাইল সোরার, কিন্তু নেপটামসাল্ফ সাইকোটিক মেডিসিন হওয়া সত্ত্বেও এর একটা অদ্ভুত বৃদ্ধি হলো ভোর 4টা থেকে 5টায়। নেপটামসাল্ফের শ্লেষ্মা হয় হলদে সুতার নেই। আবহাওয়ার পরিবর্তনে বৃদ্ধি এটি বেসিলিনামেও আছে, কিন্তু নেপটামসাল্ফে স্যাঁতসেঁতে আবহাওয়ায় এবং বৃষ্টিতে বৃদ্ধি গুরুত্বপূর্ণ, অর্থাৎ নেপটামসাল্ফের রোগীদের স্যাঁতসেঁতে আবহাওয়া এবং বৃষ্টিতে বৃদ্ধি দেখা দেয়। নেপটামসাল্ফে কাশির সময় বুকে ক্ষতকর ব্যথা দেখা দেয়, তাই রোগী কাশি দেওয়ার সময় হাত দ্বারা বুক চেপে ধরে রাখে। নেপটামসাল্ফের রোগীরা যখন কাশি দেয় তখন তাদের বুকে ক্ষতকর ব্যথা দেখা দেয়, তখন রোগী তার 2 হাত দিয়ে বুক চেপে ধরে। আচ্ছা, কাশি দেওয়ার সময় আরেকটা ওষুধের রোগীরা বুক চেপে ধরে, কোন ওষুধ? ব্রায়োনিয়া। হ্যাঁ, ব্রাইনিয়া। এখন নেপটামসাল্ফ আর ব্রাইনিয়ার মধ্যে পার্থক্য কি? দুইটা ওষুধই কাশি দেওয়ার সময় বুক চেপে ধরে, কারণ তাদের বুকে ক্ষতকর ব্যথা দেখা দেয়। এখন আপনি কাকে নেপটামসাল্ফ দিবেন আর কাকে ব্রাইনিয়া দিবেন? একবারে সহজ একটা পার্থক্য বলছিলাম, কারণ মনে নেই। নেপটামসাল্ফের রোগীদের কাশির সাথে প্রচুর কফ নির্গত হয়, আর ব্রাইনিয়ার রোগীদের কাশির সাথে কোনো কফ নির্গত হয় না, তাদের কাশিটা হয় শুষ্ক। এখন আপনার সামনে ব্রাইনিয়া বসে আছে, নেপটামসাল্ফ বসে আছে,
দেখবেন যে দুজনেই কাশি দেওয়ার সময় বুক চেপা ধরবে। একজনের কাশির সাথে প্রচুর কফ নির্গত হবে, আরেকজনের কাশির সাথে কোনো কফ নির্গত হবে না। ঠিক আছে, একবারে সহজভাবে মনে রাখেন। নেটটাম সাপে কাশির সাথে প্রচুর শ্লেষ্মা নির্গত হয় বা কফ নির্গত হয়, কিন্তু ব্রাইনের রোগীদের কাশির সাথে কোনো কফ বা শ্লেষ্মা নির্গত হয় না, তাদের কাশিটা হয় শুষ্ক। ডাক্তার ম্যাক অ্যাডাম বলেন তিনি বেসিলিনাম শ্বাসযন্ত্রের বিভিন্ন সমস্যায় এবং যে সকল কেসে তিনি টিউবারকুলারের জ্যাম রয়েছে ধারণা করেছেন সে সকল কেসে প্রয়োগ করে ভালো রেজাল্ট পেয়েছেন। ডাক্তার ম্যাক অ্যাডাম বলেন তিনি বেসিলিনাম শ্বাসযন্ত্রের বিভিন্ন সমস্যায়, অর্থাৎ শ্বাসযন্ত্রের যে কোনো সমস্যা হোক এবং যে সকল কেসে তিনি টিউবারকুলারের জ্যাম রয়েছে ধারণা করেছেন, অর্থাৎ তার পরিবারে হোক বা তার নিজের হোক, তাদের যদি টিউবারকুলারের কোনো জ্যাম থাকে তাহলে সেই কেসে বেসিলিনাম দিলে খুব ভালো রেজাল্ট পাওয়া যাবে। যে সকল কেসে রুগীর অতীত ইতিহাসে বা তার পারিবারিক ইতিহাসে যদি টিউবারকুলারের জ্যাম থাকে তাহলে তাদের শ্বাসযন্ত্রের যে কোনো সমস্যায় বেসিলিনাম ভালো কাজ করবে। এটা ডাক্তার ম্যাক অ্যাডামের মতে। ডাক্তার উইনানসন বলেন যে তিনি বিভিন্ন যক্ষা এবং অ্যাপেন্ডিসাইটিস বেসিলিনাম দিয়ে আরোগ্য করেছেন। ডাক্তার উইনান্স বলেন যে তিনি বিভিন্ন যক্ষা, ফ্লু এবং অ্যাপেন্ডিসাইটিস বেসিলিনাম দিয়ে আরোগ্য করেছেন। অর্থাৎ যক্ষা হোক, ফ্লু হোক বা অ্যাপেন্ডিসাইটিসের সমস্যা হোক, যদি তার মধ্যে টিউবারকুলারের জ্যাম থাকে, টিউবারকুলারের জ্যাম মানে তার আগে টিবি হয়েছিল বা তার পারিবারিক ইতিহাসে টিবি হওয়ার ইতিহাস আছে, তাহলে তাদের জন্য বেসিলিনাম ভালো কাজ করবে। ডাক্তার ওয়াফেন স্মিথ বলেন ডাক্তার বার্নেটের মতে মুখে রক্তের স্বাদ, সবুজ জিহ্বা, পানির প্রতি বিতৃষ্ণা, ডিম খাওয়ার ইচ্ছা ইত্যাদি বেসিলিনামের লক্ষণ। ডাক্তার ওয়াফেন স্মিথ বলেন ডাক্তার বার্নেটের মতে মুখে রক্তের স্বাদ, অর্থাৎ সে যা খায় তার কাছে সব কিছুই রক্তের মতো লাগে, মানে রক্তের স্বাদ। সবুজ জিহ্বা, তার জিহ্বাটা সবুজ থাকে। পানির প্রতি বিতৃষ্ণা, সে পানি খেতে চায় না। ডিম খাওয়ার ইচ্ছা ইত্যাদি বেসিলিনামের লক্ষণ। বেসিলিনামের জিহ্বা কিন্তু স্ট্রবেরির ন্যায় লাল হয়, আবার সবুজও হতে পারে। ডাক্তার ম্যাকনিল বলেন তিনি সাইকেল ভমিটিং, অর্থাৎ চক্রাকার বমির একটি বিরল ব্যাধি যা সাধারণত শৈশবে শুরু হয়। মানে যাদের চক্রাকার বমি দেখা দেয় শৈশবকালে, একটু পরপর বমি করে বা কিছুদিন পরপর তার বমির সমস্যা হয়, এই জন্য তিনি একটি মাত্র ওষুধ ব্যবহার করতেন, তা হলো বেসিলিনাম। ডাক্তার ম্যাকনিল বলেন তিনি সাইকেল ভমিটিংয়ের জন্য একটি মাত্র ওষুধ ব্যবহার করতেন, তা হলো বেসিলিনাম। শৈশবকালে যাদের চক্রাকার বমি দেখা দেয়, যা খায় তাই বমি হয়ে যায় বা একটু পরপর বমি হয়, তাদের জন্য একমাত্র বেসিলিনাম ব্যবহার করতেন। যেসব শিশুদের সাইকেল ভমিটিং হয় তাদের প্রায় পপুলার আর্টিকেরিয়া হওয়ার যোগ থাকে। পপুলার আর্টিকেরিয়া হলো যেমন লাল লাল হয়ে যাওয়া। এই সকল শিশুদের জন্য বেসিলিনাম ভালো কাজ। যেসব শিশুদের সাইকেল ভমিটিং হয় তাদের প্রায় পপুলার আর্টিকেরিয়া হওয়ার যোগ থাকে, মানে এমন লাল লাল আর্টিকেরিয়ার মতন হয়ে যায়। অনেক বাচ্চা এমন পাবে যাদের প্রচুর বমি হয়, বমি হওয়ার ফলে তাদের এরকম আর্টিকেরিয়া দেখা দেয়, লাল লাল আর্টিকেরিয়া। এই সকল শিশুদের জন্য বেসিলিনাম ভালো কাজ করে। বেসিলিনাম প্রায় প্রয়োগ করা হয় কারণ এটি সহজে প্রয়োগ করা যায়। বেসিলিনাম প্রায় প্রয়োগ করা হয় কারণ এটি সহজেই প্রয়োগ করা যায়। এর কারণ এর বৃদ্ধি দেখা যায় না, অর্থাৎ বেসিলিনাম প্রয়োগ করলে তেমন একটা বৃদ্ধি দেখা যায় না, এই জন্য এটা খুব সহজেই প্রয়োগ করা যায়। এই জন্য অনেক হোমিওপ্যাথ টিউবারকুলারের পরিবর্তে এটি ব্যবহার করেন যখন তারা বৃদ্ধির ধারণা করেন। অর্থাৎ অনেক ডাক্তাররাই বেসিলিনাম ব্যবহার করেন টিউবারকুলিনামের পরিবর্তে, কারণ টিউবারকুলিনামে অনেক বৃদ্ধি দেখা দেয় বা এটা ব্যবহারের কিছু জটিলতা আছে, কিন্তু বেসিলিনামে কোনো জটিলতা নাই, তাই এই জন্য এটা খুব সহজেই ব্যবহার করা যায়। ডাক্তার ম্যাকঅ্যাডাম বলেন ইনফ্লুয়েঞ্জার কেসে যখন নির্দেশিত ঔষধ প্রতিক্রিয়া দেখায় না বা ইনফ্লুয়েঞ্জার পরবর্তী অবস্থায় বেসিলিনাম ভালো কাজ করে। যদি আপনার কাছে কোনো ইনফ্লুয়েঞ্জার কেস আসে তখন যদি দেখা যায় যে নির্দেশিত ঔষধে কোনো উপকার হইতেছে না, তখন যদি তাকে বেসিলিনাম দেওয়া হয় তাহলে ভালো রেজাল্ট পাওয়া যাবে। বা ইনফ্লুয়েঞ্জার পরের যদি তার মধ্যে কোনো সমস্যা দেখা দেয় তখনও যদি আপনি তাকে বেসিলিনাম দেন তাহলে কিন্তু ভালো রেজাল্ট পাওয়া যাবে। এটি শরৎকালে দেওয়া হলে এটি একটি প্রতিষেধক হিসেবেও কাজ করে। যদি কাউকে শরৎকালে বেসিলিনাম দেওয়া হয়, যাদের শীতকালে ইনফ্লুয়েঞ্জা বা নিউমোনিয়া বা ঠান্ডার শ্বাসযন্ত্রের বা হাঁপানির সমস্যা দেখা দেয়
তাদেরকে যদি শরৎকালে বেসিলিনাম দেওয়া হয় তাহলে তার পরবর্তীতে এই সমস্যাটা দেখা দিবে না, এটা প্রতিষেধক হিসেবে কাজ করবে। ফুসফুসের আবরক ঝিল্লির প্রদাহজনিত রোগে বেসিলিনাম প্রয়োগের জন্য আমাদের একটি ভালো ভিত্তি রয়েছে। ফুসফুসের আবরক ঝিল্লিতে যদি প্রদাহ দেখা দেয়, এর সাথে যদি তাদের বুকে কফ জমা হয়, তাহলে তাদের জন্য বেসিলিনাম খুব ভালো কাজ করবে। ইনফ্লুয়েঞ্জার ফলে ফুসফুসে সংক্রমণ দেখা দিলেও বেসিলিনাম বেশ মূল্যবান ওষুধ। ইনফ্লুয়েঞ্জার ফলে যদি কারো ফুসফুসে সংক্রমণ দেখা দেয়, তাদের জন্য বেসিলিনাম খুব মূল্যবান একটি ওষুধ। তিনি আরও লিখেন, শ্বাসযন্ত্রের কেসে যখন নির্দেশিত ঔষধ দ্রুত ফলাফল না দেয়, তখন অব্যর্থ ওষুধ হলো বেসিলিনাম। শ্বাসযন্ত্রের কেসে যখন নির্দেশিত ঔষধ দ্রুত ফলাফল না দেয়, তখন অব্যর্থ ওষুধ হলো বেসিলিনাম। শ্বাসযন্ত্রের সমস্যা কিন্তু অনেক পেশেন্ট আছে। একটা জরিপে দেখা গেছে যে করোনাতে যত মানুষ মারা গেছে বাৎসরিক হিসাবে, দেখা গেছে যে শ্বাসযন্ত্রের সমস্যা এর চেয়ে বেশি মানুষ মারা যায় প্রতি বছর। এই জন্য শ্বাসযন্ত্রের যে কোনো সমস্যায় যখন আমরা নির্দেশিত ঔষধে দেখবো যে কাজ হইতেছে না, তখন তাকে আমরা বেসিলিনাম দিতে পারবো। ডক্টর ম্যাকঅ্যাডাম বলেন, শ্বাসযন্ত্রের কেসে যখন নির্দেশিত ঔষধ দ্রুত ফলাফল না দেয়, তখন অব্যর্থ ওষুধ হলো বেসিলিনাম। ডক্টর উইলসন বলেন যে ডক্টর বার্নেট বেসিলিনাম সপ্তাহে একবার রিপিট করতেন। ডক্টর বার্নেট বেসিলিনাম প্রতি সপ্তাহে একবার করে দিতেন। ক্লিনিক্যাল টিপস: টিকা দেওয়ার পর যদি শ্বাসযন্ত্র আক্রান্ত হয়, তাহলে এন্টিমটার এবং বেসিলিনাম ভালো কাজ করে। টিকা দেওয়ার পর যদি শ্বাসযন্ত্র আক্রান্ত হয়, তাহলে এন্টিমটার এবং বেসিলিনাম ভালো কাজ করে। আর যদি চর্ম এবং শ্বাসযন্ত্র আক্রান্ত হয়, তাহলে বেসিলিনাম ভালো কাজ করে। যদি টিকা দেওয়ার পর শ্বাসযন্ত্র আক্রান্ত হয়, তাহলে এন্টিমটার এবং বেসিলিনাম এই দুইটা ওষুধই ভালো কাজ করবে। আর যদি চর্ম এবং শ্বাসযন্ত্র আক্রান্ত হয়, তাহলে একমাত্র ওষুধ হলো বেসিলিনাম। যাদের হাসলে শ্বাসকষ্ট বাড়ে তাদের জন্য কি হাসলে? অনেকক্ষণ হাসতেছে, ধরেন কোন একটা কজে হাসি দিচ্ছে, অনেকক্ষণ ধরে হাসতেছে, হঠাৎ করে তার বুকে গড়গড় ছিল না এতক্ষণ, হাসির পরে বুকে গড়গড় শব্দ হচ্ছে, এখন তার শ্বাসকষ্ট, এখন ইনহেলার প্রয়োজন। এটা আরো সিমটম নিতে হবে। আর হয়তো এমনিতে ওয়েদারের কারণে কোনো সমস্যা নাই, কোনো কিছুতে সমস্যা নাই। ধরেন যে কোনো একটা ঘটনা কেন্দ্র করে যদি হাসি দেয় অনেকক্ষণ, মানে জোরে জোরে, তাহলে দেখা যায় যে তার শ্বাসকষ্ট। এটা সিজনাল কোনো না, যে কোনো মুহূর্তে হতে পারে। এটা শরৎ, বর্ষা, হেমন্ত কোনো কালে ঠান্ডার সমস্যা হলো হাসির সাথে। তো রেপার্টরিতে এই রুব্রিকটা পাওয়া যাবে আর কি, এটা এমনি নির্দিষ্ট ওষুধ বলা যেতেছে না। পাওয়া গেলে একটু কাইন্ডলি দিয়ে মেসেজ করুন। আচ্ছা, আমি এটা দেখুন। এন্টিমটাটের অনেক কেসে গভীর ক্রিয়াশীল ওষুধের প্রয়োজন হয়। এন্টিমটাটের অনেক কেসে গভীর ক্রিয়াশীল ওষুধের প্রয়োজন হয়। অনেক সময় দেখা যায় অনেক ওষুধ রোগীকে সম্পূর্ণ আরোগ্য করতে পারে না, তখন অন্য একটি গভীর ক্রিয়াশীল ওষুধের প্রয়োজন হয়। এই কথাগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। দেখা যেতেছে যে আপনি একটা ওষুধ দিলেন, দেওয়ার পর দেখা গেল যে রোগী কিছুটা আরোগ্য হয়ে আর আরোগ্য হচ্ছে না, তখন আমাদেরকে বুঝতে হবে যে এর চেয়ে গভীর ক্রিয়াশীল ওষুধের প্রয়োজন। যেমন 200 মিটারের একটি দৌড়ের প্রতিযোগিতায় এন্টিমটাট অংশগ্রহণ করেছে, কিন্তু এন্টিমটাটের ক্ষমতা আছে 100 থেকে 150 মিটার দৌড়ানোর, মানে তার ক্ষমতাই হলো 100 থেকে 150 মিটার দৌড়ানো। তাই বাকিটুকু রাস্তা পার করার জন্য তার জন্য একটি গভীর ক্রিয়াশীল ওষুধের প্রয়োজন হয়, যা হতে পারে বেসিলিনাম। অর্থাৎ ধরা যাক রুগীর সমস্যাটা 200, ঠিক আছে, এখন এন্টিমটাটের ক্ষমতা আছে 100 থেকে 150 ভালো করা, কিন্তু বাকি 50 ভালো করার ক্ষমতা এন্টিমটাটের নাই। তখন যদি তাকে বেসিলিনাম দেওয়া হয়, তাহলে কিন্তু বাকি 50ও ভালো হয়ে যাবে। এই জন্য অনেক রোগের ক্ষেত্রে দেখা যাবে যে রোগী কিছুটা আরোগ্য হয়ে সম্পূর্ণ আরোগ্য হচ্ছে না, তখন তার জন্য গভীর ক্রিয়াশীল ওষুধ বা মাইজমেটিক ওষুধের প্রয়োজন হয়। সুতরাং বোঝা গেল যে রোগ যত গভীর হবে, তার জন্য তত গভীর ক্রিয়াশীল ওষুধের প্রয়োজন হবে। রোগীর রোগটা যত গভীর হবে, তার জন্য তত গভীর ক্রিয়াশীল ওষুধের প্রয়োজন হবে। মনে রাখতে হবে, মাইজমেটিক ওষুধগুলো কাজ শুরু করতে সময় নেয়, আর এগুলো বারবার আক্রান্ত হওয়া রোধ করে। মাইজমেটিক ওষুধগুলো কাজ করতে সময় নেয়, আর এগুলো বারবার আক্রান্ত হওয়া রোধ করে। আপনার কাছে কোনো পেশেন্ট আসলো হাঁপানির সমস্যা নিয়ে, তার বুকে প্রচুর গড়গড় শব্দ হয়, তার শ্বাসকষ্ট হয়, তার শরীরে ঠান্ডা ঘাম হয়, তার ঝিমুনি ভাব দেখা দেয়, আপনি সব লক্ষণ নিয়ে এন্টিমটাট দিলেন। এন্টিমটাট দেওয়ার পরে দেখলে গেল যে রুগী ভালো হয়ে গেছে।
আবার 1 মাস পরে আবার তার এই সমস্যাটা দেখা দিচ্ছে, আবার অ্যান্টিবায়োটিক দিলেন, আবার ভালো হয়ে গেছে। তখন যদি আপনি তাকে বেসিলিনাম এই ওষুধটা দেন, তাহলে দেখা যাবে যে তার বারবার আক্রান্ত হওয়া এটা রোধ হবে। টিউবারকুলিনাম বোভিনাম। টিউবারকুলিনামের রোগীরা হয় লম্বা, পাতলা, চ্যাপ্টা। তারা হয় একবারে লম্বা, চিকন চাকন এবং চ্যাপ্টা। তাদের বুকটা হয় সরু, বা তারা হয় খুবই সুন্দর নীল চোখের অধিকারী এবং স্বর্ণকেশী। টিউবারকুলিনামের রোগীরা হবে লম্বা, পাতলা, চ্যাপ্টা এবং তাদের বুকটা হবে সরু, বা তারা হয় খুবই সুন্দর নীল চোখের অধিকারী এবং স্বর্ণকেশী। টিউবারকুলার মাইজোমের একটি গুরুত্বপূর্ণ লক্ষণ হলো যে জিনিস তার জন্য ক্ষতিকারক তার প্রতি তার তীব্র আকাঙ্ক্ষা। টিউবারকুলার মাইজোমের একটা গুরুত্বপূর্ণ লক্ষণ হলো যে জিনিস তার জন্য ক্ষতিকারক তার প্রতি তার তীব্র আকাঙ্ক্ষা থাকে, মানে যেটা তার ক্ষতি হবে সে সেটাই চায়। সুতরাং টিউবারকুলিনামের রোগীদের সহজে ঠান্ডা লাগা সত্ত্বেও তারা খোলা বাতাস পছন্দ করে। তারা যদি খোলা বাতাসে যায়, গেলেই তাদের ঠান্ডা লেগে যায়, তারপরেও সে খোলা বাতাসটা পছন্দ করে। টিউবারকুলার মাইজোমের যে কোনো ঔষধে সবসময় রক্তপাত দেখা দেয়, অর্থাৎ টিউবারকুলার মাইজোমের যে সকল ওষুধ আছে তাদের সবসময় রক্তপাত হয়। রক্তপাতের বাহ্যিক প্রকাশ হলো রক্ত নির্গত হওয়া, আর রক্তপাতের অভ্যন্তরীণ বহিঃপ্রকাশ হলো রক্তিম হওয়া, লাল হওয়া, পূর্ণতা বোধ হওয়া। টিউবারকুলার মাইজোমের যে সকল ওষুধ আছে তাদের অধিকাংশই রক্তপাত হয়, মানে রক্তপাত হয় টিউবারকুলার মাইজোমের একটা কমন সিমটম। এটা বাহ্যিক হতে পারে বা অভ্যন্তরীণ হতে পারে। বাহ্যিক যেটা বোঝা যাবে সেটা হলো তাদের রক্ত নির্গত হওয়া, কিন্তু অভ্যন্তরীণ রক্তপাত হওয়া মানে যদি তাদের অভ্যন্তরীণ রক্তপাত হয় তাহলে সেই জায়গাটা রক্তিম হয়ে যাবে, লাল হয়ে থাকবে, বা তাদের পূর্ণতা বোধ দেখা দিবে, ওই স্থানে পূর্ণতা বোধ দেখা দিবে। সুতরাং যে কোনো প্রকার রক্তপাত তা বাহ্যিক হোক বা অভ্যন্তরীণ হোক তা টিউবারকুলার মাইজোম। সুতরাং আমরা বুঝলাম যে যাদের অল্পতেই রক্তপাত হয়, এটা বাহ্যিক হোক বা অভ্যন্তরীণ হোক, তখন বুঝতে হবে যে সে টিউবারকুলার মাইজোমের। এই জন্য টিউবারকুলিনামের যে কোনো উদ্ভিদ উজ্জ্বল লাল হয় বা রক্তিম হয়, আর বাহ্যিক হলে তখন এই উদ্ভিদ থেকে রক্তটা নির্গত হয়। মনে রাখতে হবে সালফারের পর টিউবারকুলিনাম খুব ভালো কাজ করে, কারণ উভয় ঔষধি চর্মে লাল ভাব বা রক্তিম ভাব দেখা দেয়। মনে রাখতে হবে সালফারের পর টিউবারকুলিনাম খুব ভালো কাজ করে, কারণ উভয় ঔষধি চর্মে লাল ভাব বা রক্তিম ভাব দেখা দেয়। আপনি যদি এই লাস্টে আমি যে কথাটা বললাম যে সালফারের পর টিউবারকুলিনাম খুব ভালো কাজ করে, এই লক্ষণটা মনে রাখতে পারেন, আপনি অনেক চর্মরোগ ভালো করতে পারবেন। আমি আর আগে একটা কেস দেখেছিলাম আমার বন্ধুর বাবার, যে তার পুরা শরীর একবারে লাল লাল হয়ে ভরে গেছে, পুরা শরীর চুলকাতে চুলকাতে। আমি শুধুমাত্র ওনার এই লক্ষণটা আর আগের থেকে জানি যে ওনার ঠান্ডার সমস্যা আছে। আমি টিউবারকুলিনাম 200 2টা ডোজ দিছি, দেওয়ার পর একবার পুরা শরীর ক্লিয়ার হয়ে গেছে, একবারে সাদা হয়ে গেছে, মানে কোনো চিহ্ন নাই। কিছুদিন আগে আমার ভাতিজার এমন সমস্যা হয়েছে, একবারে ছোট, 4-5 বছর হবে, ঈদের আগে পুরা শরীর ওর এমন অবস্থা হয়েছে যে একবার চর্মরোগ হইয়া কোনো জায়গা বাকি নাই, পুরা শরীর লাল হয়ে গেছে, চুলকাতে চুলকাতে অবস্থা খারাপ। আমাকে প্রথম বলে নাই, কিন্তু ওরা নিজে মানে অ্যালোপ্যাথি ওষুধ, অনেক ওষুধ খাওয়াইছে, অনেক ক্রিম লাগাইছে, কিন্তু কোনোভাবে ভালো হইতেছে। তখন আমি শুধুমাত্র এই লক্ষণটা নিছি, আর আমার জানা আছে যে আমাদের ফ্যামিলিতে টিউবারকুলার মানে টিবি হওয়ার ইতিহাস আছে। তখন আমি ওকে টিউবারকুলিনাম 1 দিই, দেওয়ার 4-5 দিনের মধ্যেই মোটামুটি অর্ধেক কমে যায়, আর বাকি কিছুদিনের মধ্যে একবারে পুরো। যাদের চর্মে লাল ভাব দেখা দিবে, এটা যে কোনো চর্মরোগ হোক, তার লক্ষণ যদি সালফার হয় তাহলে আপনি তাকে সালফার দিবেন, আর যদি টিবি সমস্যা আপনার জানা থাকে তাহলে টিউবারকুলিনাম দিবেন। টিউবারকুলিনামের পর সালফার দিতে পারবেন, বা সালফারের পর টিউবারকুলিনাম দিতে পারবেন। দেখলেন যে সালফার দেওয়ার পর সে সম্পূর্ণ আরোগ্য হইতেছে না, তখন তাকে টিউবারকুলিনাম দিলেন, বা টিউবারকুলিনামের পর সালফার। অসন্তুষ্টি এবং পূর্ণতা টিউবারকুলিনামের একটি গুরুত্বপূর্ণ লক্ষণ। অসন্তুষ্টি এবং পূর্ণতা টিউবারকুলিনামের একটি গুরুত্বপূর্ণ লক্ষণ, মানে তারা কোনোভাবে সন্তুষ্ট হয় না, তাদের কাছে সব কিছু অপূর্ণ থাকে, তারা সহজেই বিরক্ত হয়। তাদের অসন্তুষ্টি, অপূর্ণতা, বিরক্তি ভ্রমণের মাধ্যমে উপশম হয়। যখন তারা ভ্রমণ করে তখন তাদের বিরক্তি, তাদের অসন্তুষ্টি, অপূর্ণতা, বিরক্তি এগুলা দমন হয়। তারা সবসময় বাহিরে যেতে চায়, তারা সবসময় বাহিরে যেতে চায়, তারা সবসময় নতুন কিছু চায়, পরিবর্তন চায়, তারা সবসময় এমন কিছু চায় যা তাকে চাঙ্গা করে, উত্তেজিত করে।
টিউবারকুলিনামের শিশুদেরকে যদি বলা হয় খাবার খাও, সে বলে না। যদি বলা হয় পান করো, সে বলে না। যদি বলা হয় বাইরে যাও, সে বলে না। অর্থাৎ তাকে যা বলা হয় সে সব কিছুতেই না বলে। টিউবারকুলিনামের শিশুদেরকে যদি বলা হয় তুমি এটা করো, সে বলবে না। যদি বলা হয় তুমি ওটা করো, সে বলবে না। যদি তাকে বলা হয় তুমি এটা নাও, সে বলবে না। মানে তারা সব কিছুতে না বলে। এটা কিন্তু টিউবারকুলিনামের একটা গুরুত্বপূর্ণ লক্ষণ। তারা হয় অধৈর্য, একগুঁয়ে, আক্রোশপূর্ণ, ধ্বংসাত্মক স্বভাবের। তারা যখন কিছু চায় তখন তাদেরকে তা দেয়া না হলে তারা তাদের আচরণের মাধ্যমে তা আদায় করে ছাড়ে। অর্থাৎ তারা ফ্লোরে শুয়ে পড়ে এবং হাত পা ছুটতে থাকে। সে যদি একটা জিনিস চায়, আপনি যদি তাকে না দেন, তাহলে সে এমন আচরণ করবে যার মাধ্যমে আপনি তাকে দিতে বাধ্য হবে। সে ফ্লোরে শুয়ে পড়বে সবার সামনেই, ফ্লোরে শুয়ে হাত পা ছুটতে থাকবে। নিচের ছবিটা যেভাবে দেখতে পারতেছেন এভাবে শুয়ে পড়বে, শুয়ে হাত পা ছুটতে থাকবে এবং সে বলতে থাকবে আমার এটা চাই, আমার এটা চাই। যতক্ষণ না দিবেন সে শান্ত হবে না। 20 থেকে 30 বছরের টিউবারকুলিনামের রোগীরা হয় খুবই অসন্তুষ্ট। তারা তাদের জীবনের প্রতি বিরক্ত থাকে। সবসময় তাদের পরিবর্তনের প্রয়োজন হয়। এই পরিবর্তনের জন্য অনেক সময় ভ্রমণের প্রয়োজন হয়। মানে তারা কোনো বিষয়ে স্থির থাকে না, সবসময় তাদের পরিবর্তনের প্রয়োজন হয়। যখন তারা একটা স্থানে থাকে তখন তারা অন্য একটা স্থানে যেতে চায়, মানে পরিবর্তন চায়। এই পরিবর্তনটা তাদের পূর্ণ হয় অনেক সময় ভ্রমণ করার মাধ্যমে। মানে ভ্রমণে তাদের সকল সমস্যা উপশম হয়। টিউবারকুলিনাম এবং ক্যামোমিলার শিশুদের রাগ বা জেদ প্রকাশ করার মধ্যে পার্থক্য হলো, আমরা সবাই জানি টিউবারকুলিনাম এবং ক্যামোমিলা এই দুইটা ওষুধের রোগীরাই কিন্তু প্রচুর রাগী হয়, জেদি হয়। এখন এদের মধ্যে পার্থক্য জানতে হবে। টিউবারকুলিনামের শিশুকে মার্কেটে নিয়ে গেলে তারা যদি কোনো কিছু পছন্দ করে তখন তারা বলবে আমার এটা চাই, আমার এটা চাই। একগুঁয়েমি করবে। সে ফ্লোরে শুয়ে পড়বে, ফ্লোরে মাথায় ঠুকতে থাকবে, হাত পা ছুটতে থাকবে। অর্থাৎ সে শারীরিকভাবে তা প্রকাশ করবে। আপনি তাকে মার্কেটে নিয়ে গেলেন, সে একটা গেঞ্জি দেখা বা একটা জুতা দেখে পছন্দ করলো। এখন আপনি বললেন যে না এটা না, অন্যটা নিব। সে বলবে যে না আমার এটাই চাই। যতক্ষণ আপনি তাকে না দিবেন সে সবার সামনে মার্কেটে ফ্লোরে শুয়ে পড়বে, হাত পা ছুটতে থাকবে, মাথা ফ্লোরে ঠুকতে থাকবে, বলতে থাকবে না আমার এটা চাই, আমার এটা চাই। মানে টিউবারকুলিনামের রোগীরা প্রচণ্ড একগুঁয়ে হয়। আমরা শিশুদের বিষয় নিয়ে যখন আলোচনা করছিলাম তখন বলছিলাম যে যে সকল শিশু যত বেশি একগুঁয়ে তাদের জন্য টিউবারকুলিনাম তত বেশি নির্বাচিত হয়। তার মানে টিউবারকুলিনামের শিশুরা অত্যন্ত একগুঁয়ে হয়। আর ক্যামোমিলার শিশুরা জ্ঞান জ্ঞান করবে, কান্না করতে করতে বলবে এটা আমার চাই, এটা আমার চাই। ক্যামোমিলার শিশুরা যদি কোনো কিছু পছন্দ করে সে জ্ঞান জ্ঞান করে বলতে থাকবে, কান্না করতে থাকবে আর বলতে থাকবে আমার এটা চাই, আমার এটা চাই। মানে সে হাত পা ছুঁড়ে বা ফ্লোরে শুয়ে সে এভাবে দাবি করবে না, কিন্তু সে জ্ঞান জ্ঞান করে কান্না করতে থাকবে আর বলতে থাকবে আমার এটা চাই, আমার এটা চাই। ক্যামোমিলার শিশুরা জ্ঞান জ্ঞান এবং কান্না করতে থাকে, যা বিরক্তিকর। মানে সে থামে না, বলতেই থাকে, কান্না করতে থাকে, জ্ঞান জ্ঞান করতে থাকে। তারা শারীরিকভাবে তাদের জেদ প্রকাশ করে না। রাগের কারণে বা মাথা ব্যথার কারণে নিজের চুল নিজেই তুলে ফেলে এর প্রধান দুইটি ওষুধ হলো বেলাডোনা, টিউবারকুলিনাম। বেলাডোনা এবং টিউবারকুলিনামের রোগীরা রাগের কারণে বা মাথা ব্যথার কারণে তারা তাদের নিজেদের চুল নিজেরাই তুলে ফেলে। টিউবারকুলিনামের রোগীদের রোগেরও পরিবর্তনশীলতা লক্ষ্য করা যায়। টিউবারকুলিনামের রোগীদের যেমন মানসিক পরিবর্তনশীলতা দেখা দেয়, তেমনি তাদের রোগেরও পরিবর্তনশীলতা দেখা দেয়। যেমন প্রথমে মাথা ব্যথা দেখা দেয়, কিছুদিন পর মাথা ব্যথা ভালো হয়ে হাঁটু ব্যথা দেখা দেয়, কিছুদিন পর হাঁটু ব্যথা ভালো হয়ে বুকের সমস্যা দেখা দেয়। অর্থাৎ একটা ভালো হয়ে আরেকটা দেখা দেয়। টিউবারকুলিনামের রোগীদের প্রথমে মাথা ব্যথা দেখা দেয়, কিছুদিন পর মাথা ব্যথা ভালো হয়ে হাঁটু ব্যথা দেখা দেয়, কিছুদিন পর হাঁটু ব্যথা ভালো হয়ে বুকের সমস্যা দেখা দেয়। অর্থাৎ একটা ভালো হয়ে তাদের আরেকটা দেখা দেয়। টিউবারকুলিনামে এক অর্গান ভালো হয়ে অন্য অর্গানে সমস্যা দেখা দেয়। এই লক্ষণটি শুধু টিউবারকুলিনামে আছে, অন্য কোনো ঔষধে নাই। যদি কারোর রোগ লক্ষণগুলো বারবার পরিবর্তন হয়, অর্থাৎ তাদের এক একবার এক এক অর্গানে সমস্যা দেখা দেয়, এক অর্গান ভালো হয়ে অন্য অর্গানে দেখা দেয়, তাহলে তাদের জন্য টিউবারকুলিনাম খুব ভালো কাজ করবে। আর পালসিটিলার পরিবর্তনশীলতা একটি নির্দিষ্ট অর্গানে দেখা দেয়। টিউবারকুলিনামে এক একবার এক এক অর্গানে দেখা দেয়, আর পালসিটিলাতে পরিবর্তনশীলতা নির্দিষ্ট একটি অর্গানে দেখা দেয়। যেমন উড্রাময় ভালো হয়ে কোষ্ঠকাঠিন্য দেখা দেয়, আবার কোষ্ঠকাঠিন্য ভালো হয়ে উড্রাময় দেখা দেয়।
অর্থাৎ একই অর্গানে তাদের পরিবর্তনশীলতা দেখা দেয়। মানসিক দিক থেকে তারা একবার হাসে আরেকবার কাঁদে। মানসিক দিক থেকে তারা একবার হাসে আরেকবার কাঁদে। তাদের পরিবর্তনশীলতা একই অর্গানে থাকে, একই অর্গানে পরিবর্তন হয়। যেমন তাদের কিছুদিন কোষ্ঠকাঠিন্য থাকে, কোষ্ঠকাঠিন্য ভালো হয়ে উদ্যময় দেখা দেয়, আবার উদ্যময় ভালো হয়ে কোষ্ঠকাঠিন্য দেখা দেয়। মানসিকভাবেও তারা একবার হাসে একবার কান্না করে, একবার বিষণ্ণ থাকে একবার প্রফুল্ল থাকে। অর্থাৎ তাদের একই অর্গানে তাদের পরিবর্তনশীলতা থাকে। টিউবারকুলি নামে এক অর্গান ভালো হয়ে অন্য অর্গানের সমস্যাটা দেখা দেয়, একবার এক এক অর্গানে তাদের সমস্যাটা দেখা দেয়। আবার ল্যাক্টেনিয়ামের পরিবর্তনশীলতা এক পাশ থেকে অন্য পাশে যায়, একই ধরনের এক অঙ্গ থেকে অন্য অঙ্গে দেখা দেয়। ল্যাক্টেনিয়ামের পরিবর্তনশীলতা এক পাশ থেকে অন্য পাশে যায় বা একই ধরনের এক অঙ্গ থেকে অন্য অঙ্গে দেখা দেয়। অর্থাৎ ল্যাক্টেনিয়াম এমন অর্গানকে আক্রান্ত করে যার দুইটি পাশ রয়েছে বা একই ধরনের দুটি অর্গান রয়েছে, যেমন গলা, স্তন, জয়েন্ট ইত্যাদি। এক পাশ ভালো হয়ে অন্য পাশে দেখা দেয়, আবার আগের স্থানে ফিরে আসে। যেমন তাদের প্রথমে গলার ডান পাশে ব্যথা দেখা দিল, ডান পাশ ভালো হয়ে বাম পাশে দেখা দিবে, আবার বাম পাশ ভালো হয়ে আবার ডান পাশে দেখা দিবে। অর্থাৎ এক পাশ থেকে অন্য পাশে দেখা দেয়। বা যে সকল অর্গান দুইটা থাকে, যেমন স্তন, ডান স্তন বাম স্তন, ডান স্তন থেকে বাম স্তনে দেখা দেয়, আবার বাম স্তন ভালো হয়ে ডান স্তনের সমস্যাটা দেখা দেয়। বা তার কোনো রোগীর জয়েন্টের সমস্যা দেখা দিল, প্রথম দেখা দিবে তাদের ডান জয়েন্টে বা বাম জয়েন্টে, বাম জয়েন্ট ভালো হয়ে ডান জয়েন্টে দেখা দিবে, বা ডান জয়েন্ট ভালো হয়ে বাম জয়েন্টে তাদের সমস্যাটা দেখা দিবে। এটা হলো ল্যাক্টেনিয়াম। ম্যাড্রোইনামের পরিবর্তনশীলতা পেন্ডুলামের মতো এক পাশ থেকে অন্য পাশে যায়। অর্থাৎ কখনো তারা খুবই নিষ্ঠুর ধ্বংসাত্মক থাকে, ট্যারেন্টুলার নেই। কয়েক মাস ধ্বংসাত্মক থাকার পর তারা আবার কয়েক মাস অত্যন্ত সহানুভূতিশীল এবং দয়ালু হয়ে যায়, ফসফরাসের নেয়। কখনো কখনো দেখা যায় তারা পরীক্ষায় সব বিষয় ফেল করছে, ব্রাইটা কার্ভের নেয়। আবার কয়েক মাস পর দেখা যায় বা পরের সেমিস্টারে তারা খুব ভালো রেজাল্ট করে। এই ধরনের পরিবর্তন ম্যাড্রোইনামে দেখা যায়। টিউবারকুলিনামের ক্ষেত্রে আমাদের মনে রাখতে হবে যে এক অর্গান ভালো হয়ে অন্য অর্গানের সমস্যা দেখা দেয়। পালসিটিলাতে একই অর্গানে তাদের পরিবর্তনশীল লক্ষণ দেখা দেয়। ল্যাক্টেনিয়ামে যে সকল অর্গানের দুইটা পাশ আছে বা দুইটা অর্গান আছে, একই ধরনের দুইটা অর্গান আছে, এক পাশ থেকে অন্য পাশে যায় বা ডান থেকে বামে যায় বা ডান থেকে আবার বামে যায়। আর ম্যাড্রোইনামে পেন্ডুলামের মতো তাদের লক্ষণগুলো পরিবর্তনশীল হয়। অর্থাৎ কখনো তারা খুবই নিষ্ঠুর থাকে, আবার ধ্বংসাত্মক হয়ে যায়। অনেক সময় তারা খুবই মেধাবী থাকে, আবার তারা নির্বোধ হয়ে যায়। অনেক সময় তারা সহানুভূতিশীল থাকে, দয়ালু থাকে, আবার অনেক সময় দেখা যায় তারা খুবই ধ্বংসাত্মক, খুবই নিষ্ঠুর। জিনিসপত্র ভাঙে ধ্বংস করে এর প্রধান ওষুধগুলো হলো লাইসিন, ট্যারেন্টুলা, টিউবারকুলিনাম, সিফিলিনাম। লাইসিন, ট্যারেন্টুলা, টিউবারকুলিনাম, সিফিলিনামের রোগীরা জিনিসপত্র ভাঙে ধ্বংস করে এবং তারা জিনিসপত্র নষ্ট করে ফেলে। টিউবারকুলিনামের কাজ করার ক্রিয়া খুবই বিস্তৃত, কারণ টিউবারকুলিনামের মধ্যে অনেকগুলো পলিক্যাস ওষুধের লক্ষণ রয়েছে। টিউবারকুলিনামে কাজ করার ক্রিয়া খুবই বিস্তৃত। টিউবারকুলিনাম অনেক ক্ষেত্রে ভালো কাজ করে, কারণ টিউবারকুলিনামের মধ্যে অনেকগুলো পলিক্যাস ওষুধের লক্ষণ রয়েছে। টিউবারকুলিনাম ওই সকল রোগীদের ক্ষেত্রে বিবেচনা করা হয় যাদের নিকট আত্মীয় যক্ষ্মা রোগে আক্রান্ত হয়েছে বা হয়েছিল। আমরা টিউবারকুলিনাম ওই সকল রোগীদের ক্ষেত্রে বিবেচনা করব যাদের নিকট আত্মীয় যক্ষ্মা রোগে আক্রান্ত হয়েছে বা হয়েছিল। এ সকল রোগীদের মারাত্মকভাবে হাম বা হুপিং কাশিতে আক্রান্ত হওয়ার ইতিহাস থাকে বা বারবার নিউমোনিয়াতে আক্রান্ত হওয়ার ইতিহাস থাকে। যে সকল রোগীদের নিকট আত্মীয় যক্ষ্মা রোগে আক্রান্ত হয়েছে বা হয়েছিল তাদের যদি মারাত্মক হাম বা হুপিং কাশিতে আক্রান্ত হওয়ার ইতিহাস থাকে বা বারবার নিউমোনিয়াতে আক্রান্ত হওয়ার ইতিহাস থাকে, তাদের জন্য আমরা অবশ্যই টিউবারকুলিনামের কথা চিন্তা করব। যে সকল রোগীদের ঘন ঘন ঠান্ডা লাগে, টনসিলের বৃদ্ধি দেখা দেয় এবং এডিনয়েডের সমস্যা দেখা দেয়, তারা টিউবারকুলার মায়োজমের সাথে সম্পৃক্ত। যে সকল রোগীদের ঘন ঘন ঠান্ডা লাগে, অনেক পেশেন্টের বাবা মা এসে বলবে যে আমাদের সন্তানের কিছুদিন পর পর ঠান্ডা লাগে, সে যদি একটু ঠান্ডা খায় তার ঠান্ডা লেগে যায়, বাইরে গেলে ঠান্ডা লেগে যায়, মানে তাদের ঘন ঘন ঠান্ডা লাগে বা তাদের টনসিলের বৃদ্ধি দেখা দেয়। সে একটু ঠান্ডা খাইছে, ঠান্ডা খেলে তার টনসিলের সমস্যা দেখা দেয় বা তাদের এডিনয়েডের সমস্যা দেখা দেয়। এই ধরনের রোগীরা হলো টিউবারকুলার মায়োজমে। এই সমস্ত রোগীদের ক্ষেত্রে পর্যায়ক্রমে টিউবারকুলিনামের ডোজ প্রয়োজন হতে পারে, অর্থাৎ তাদেরকে পর্যায়ক্রমে টিউবারকুলিনামের ডোজ দিতে হতে পারে। প্রথমে 200 দিলেন, আবার পরে তাকে 1 m দিলেন, 1 m দেওয়ার পর আবার তাকে 10 m দিলেন, এভাবে পর্যায়ক্রমে
তাকে টিউবাকুলিনামের ডোজ দিলে তার এই ঠান্ডা লাগার প্রবণতাটা কমে আসবে। সকল লক্ষণের মধ্যে টিউবাকুলিনামের একটি পিকুলিয়ার লক্ষণ হলো অত্যন্ত অস্থিরতা। টিউবাকুলিনামের একটা পিকুলিয়ারাস লক্ষণ হলো অত্যন্ত অস্থিরতা, অর্থাৎ টিউবাকুলিনামের রোগীরা হয় অত্যন্ত অস্থির, যা তার কাপড় চোপড়, খাবার, বাসস্থান, পেশা, কাজকর্ম, বন্ধুবান্ধব ইত্যাদি পরিবর্তন করার ইচ্ছার মধ্যে দেখা যায়। এমনকি তাদের মধ্যে বারবার ডাক্তার পরিবর্তন করার ইচ্ছাও দেখা যায়। অর্থাৎ যে সকল রোগীরা কিছুদিন পর পরই তাদের চাকরি পরিবর্তন করে, এমন অনেক মানুষ আছে দেখবেন যে সে একবার এক এক চাকরি করে, কিছুদিন এই চাকরি করে ছেড়া দেয়, বা একটা ব্যবসা করতেছে, ব্যবসা শুরু করে কিছুদিন পর ছেড়া দিয়ে আরেকটা ব্যবসা করে, আবার এই ব্যবসাটা বাদ দিয়ে আবার অন্য একটা ব্যবসা করে, অর্থাৎ তাদের পেশাটা কিছুদিন পর পর পরিবর্তন করে। এমন অনেক রোগী আছে যারা কিছুদিন পর পর ডাক্তার পরিবর্তন করে। এটা হলো তাদের অস্থিরতার বহিঃপ্রকাশ, মানে তারা হয় অত্যন্ত অস্থির প্রকৃতির, তারা স্থিরভাবে কোনো কিছুতে লাগিয়ে থাকে না বা কোনো কিছু করে না। রোগী ভ্রমণ করলে ভালো বোধ করে। টিউবাকুলিনামের রোগী হলো বিশ্বজনীন। টিউবাকুলিনামের রোগীরা হলো বিশ্বজনীন, মানে তারা বিশ্ব ভ্রমণ করতে চায়। রোগীর লক্ষণগুলো বারবার পরিবর্তন হয়। একটি ওষুধ পরিষ্কারভাবে নির্দেশিত হলো, ওষুধটি দেওয়া হলো, পরের দিন লক্ষণগুলো পরিবর্তন হয়ে যায়। এবং অন্য একটি ওষুধ পরিষ্কারভাবে মনে হয়। আপনার কাছে টিউবাকুলিনামে একটা রোগী আসলো, আপনি তার সকল লক্ষণ নিয়ে পালসিরিলা দিলেন, দেখা গেল যে পরের দিন তার সকল লক্ষণ পালসিরিলা থেকে সিপিয়াতে চলে গেছে। আপনি আবার তাকে সিপিয়া দিলেন, সিপিয়া দেওয়ার পরের দিন দেখা গেল সে ন্যাপটাইম মেরে চলে গেছে। মানে তাদের লক্ষণগুলো খুব দ্রুত পরিবর্তন হয়। সুতরাং লক্ষণগুলো সময়ে সময়ে পরিবর্তন হতে থাকে। টিউবাকুলিনামের রোগীদের লক্ষণগুলো সময়ে সময়ে পরিবর্তন হতে থাকে। তাই আমাদেরকে মনে রাখতে হবে টিউবাকুলিনামের একটি গুরুত্বপূর্ণ লক্ষণ হলো লক্ষণগুলো সর্বদা পরিবর্তন হওয়া। এটা আমাদের খুব ভালোভাবে মনে রাখতে হবে। টিউবাকুলিনামের একটা গুরুত্বপূর্ণ লক্ষণ হলো লক্ষণগুলো সর্বদা পরিবর্তন হওয়া। এখন আমাদেরকে মনে রাখতে হবে যদি কোনো রোগীর লক্ষণগুলো খুব দ্রুত পরিবর্তন হতে থাকে। ডাক্তার আন্ডারহিল বলেন, যদি প্রতিবার ফলো আপের সময় কেসটি পরিবর্তিত মনে হয় এবং প্রতিবার ভিজিটে লক্ষণগুলো ভিন্ন একটি ঔষধ নির্দেশ করে, তখন টিউবাকুলিনামের কথা চিন্তা করতে হবে। ডাক্তার আন্ডারহিল বলেন, যদি প্রতিবার ফলো আপের সময় কেসটি পরিবর্তিত মনে হয় এবং প্রতিবারের ভিজিটে লক্ষণগুলো ভিন্ন একটি ঔষধ নির্দেশ করে, তখন টিউবাকুলিনামের কথা চিন্তা করতে হবে। ডাক্তার কাঞ্জিলাল ডিপথেরিয়ার একটি কেস বর্ণনা করেন, যেখানে লক্ষণগুলো ক্রমাগত পরিবর্তন হয়ে ভিন্ন ঔষধের দিকে ইঙ্গিত করছিল, যেমন মার্কসল, ফসফরাস ইত্যাদি। 5 বা 6টি ওষুধ প্রয়োগ করার পর তিনি বুঝতে পারেন যে এই লক্ষণগুলোর পরিবর্তন নিজেই একটি লক্ষণ। তখন তিনি টিউবাকুলিনাম প্রয়োগ করেন, এতে রোগী আরোগ্য লাভ করে। ডাক্তার কাঞ্জিলাল ডিপথেরিয়ার একটি কেস বর্ণনা করেন, যেখানে তিনি লক্ষণ পরিবর্তনের সমস্যায় পড়েন। তিনি দেখেন যে তাকে যে ওষুধটা দেওয়া হয়, ওষুধটা দেওয়ার পর তার লক্ষণগুলো পরিবর্তন হয়ে যায়। আবার যখন তাকে ওই লক্ষণ অনুযায়ী ওষুধ দেওয়া হয়, পরবর্তীতে দেখা যায় যে তার আবার লক্ষণগুলো পরিবর্তন হয়ে গেছে। এভাবে উনি 5-6টি ওষুধ দেওয়ার পর বুঝতে পারেন যে এই লক্ষণগুলোর পরিবর্তন নিজেই একটা লক্ষণ। তখন তাকে টিউবাকুলিনাম দেন। আমরা এর আগে জানছি যে বারবার লক্ষণ পরিবর্তন হওয়া এটা টিউবাকুলিনামের একটা গুরুত্বপূর্ণ লক্ষণ। যখন তাকে টিউবাকুলিনাম দেওয়া হয় তখন রোগী আরোগ্য লাভ করে। ডাক্তার বোগার লিখেছেন যে তিনি 2 সিনিয়র হোমিওপ্যাথের কাছ থেকে নিম্নলিখিত পরামর্শটি পেয়েছেন। ডাক্তার বোগার তার 2 জন সিনিয়র ডাক্তারের কাছ থেকে নিম্নলিখিত পরামর্শটি পান। যখন তুমি যথাসাধ্য চেষ্টা করার পরেও সঠিক ওষুধ পেতে ব্যর্থ হবে, তখন তাকে 1 ডোজ টিউবাকুলিনাম দিবে। দীর্ঘ সময় পর ওষুধটি পুনরাবৃত্তি করবে এবং তুমি প্রথমে যে ওষুধটি দিয়ে ব্যর্থ হয়েছিলে তখন দেখবে তুমি সেই ওষুধ দিয়ে সফলতা পাচ্ছ। ডাক্তার বোগারের তার 2 জন সিনিয়রের একটি পরামর্শ আমাদেরকে বলতেছে। ওই 2 জন সিনিয়র ডাক্তার বোগারকে লেখছেন যে যখন তুমি যথাসাধ্য চেষ্টা করার পরেও সঠিক ওষুধ দিতে ব্যর্থ হবে, যে আপনি রোগীর সব লক্ষণ নিয়ে একটা ওষুধ দিলেন, দেওয়ার পর দেখতেছেন যে ওষুধটা কাজ করতেছে না, তখন তাকে যদি আমরা টিউবাকুলিনাম দিই, যে আমরা বুঝতে পারতেছি না যে তার লক্ষণ অনুযায়ী ওষুধ দেওয়ার পরেও কেন ওষুধটা কাজ করতেছে না, ওষুধ অবশ্যই কাজ করার কথা কারণ লক্ষণ অনুযায়ী মিলে গেছে, তখন তাকে টিউবাকুলিনামে একটা ডোজ দিতে হবে। দীর্ঘ সময় পর ওষুধটি পুনরাবৃত্তি করতে হবে, তখন দেখা যাবে যে ওষুধটি কাজ করতেছে।
সেক্ষেত্রে টিউবারকুলোসিসের কত পাওয়ার স্কেল ভালো হয়? 200? এই তো 200 দিয়ে শুরু করতে পারেন, 200 দিলেন, পরে 1M দিলেন, দেওয়ার পরে আপনি পরে লক্ষণ অনুযায়ী দিলাম, হ্যাঁ। হ্যাঁ হ্যাঁ প্র্যাকটিসে দেখবেন যে এমন ব্যর্থতা অনেক আসবে, তখন যদি আপনার এইটা মনে থাকে তাহলে কিন্তু আপনি সঠিক ওষুধটা দিতে পারবেন। আর একটা অ্যালেন স্কিনোটে আমরা একটা টিপস বলছিলাম যে একুইড রোগে যদি আপনি লক্ষণ অনুযায়ী ওষুধ দেন, দেওয়ার পর যদি দেখেন যে ওষুধ কাজ করতেছে না, তখন কোন ওষুধটা দিতে হবে। অ্যালেন স্কিনোটে লেখা আছে, আমি দেখাই দিয়েছিলাম। জি স্যার, একটা জিনিস ওই যে বললেন যে যে যখন দেখা যাচ্ছে যে উপযুক্ত ওষুধ দিতে পারতেছে না বা কাজ করতেছে না, সেক্ষেত্রে দীর্ঘ ব্যবধানকে দীর্ঘ ব্যবধান অনুযায়ী আমরা টিউবারকুলিনাম দিলে কাজ করে। এখন এই ব্যবধানের পরিমাণটা বা এর পরিধিটা কতটুকু হতে পারে স্যার আপনার না, বাস্তবতা? এটা বাস্তবতা আসলে বলা যাবে না, এটা এটা এক এক রোগীর ক্ষেত্রে এক এক রকম হবে। আপনি দেখা যাবে যে এক ডোজ দিলেন 200, তারপর আপনি এক সপ্তাহ বা 15 দিন পরে দেখলেন যে তার মধ্যে কিছু লক্ষণ আবার আগের ওষুধের লক্ষণগুলো ফিরে আসছে, বা যেই লক্ষণে আপনি ওষুধটা দিচ্ছেন এই লক্ষণগুলো দেখা দিছে, তখন আপনি আবার ওই ওষুধটা দিতে পারেন। বা 2 ডোজ দিলেন, প্রথমে টিবাকুলিনাম 200 দিলেন, এরপরে আবার 15 দিন পরে টিবাকুলিনাম 1M দিলেন, দেওয়ার পর এরপরে আপনি আপনি আবার আপনার ওষুধটা দিতে পারেন। এটা আসলে নির্দিষ্ট করে বলা যায় না, এক এক ডাক্তারের এক এক অভিজ্ঞতা আছে। যেমন হাসান মির্জা সাহেব কিন্তু অধিকাংশ ম্যাজমেটিক ওষুধ যেমন টিবাকুলিনাম, সিফ্রিনাম, ম্যাডোইনাম একটা ডোজ বা 2টা ডোজ দিয়া 2 দিন পরে উনি মেন ওষুধটা দিতেন। অনেক ডাক্তার আছে 15 দিন দিতেন। আবার ডক্টর সপ্তর্ষি ব্যানার্জির কথা আছে যে যে কোনো ওষুধের 2টা ডোজ দেওয়া, টিবাকুলিনাম 200 দিলেন, দেওয়ার পরে আবার টিবাকুলিনাম 1Mটা দিলেন, দিয়ে তারপরে আপনি ওই ওষুধটা প্রয়োগ করতে পারেন। এটা নিজস্ব অভিজ্ঞতার ব্যাপার, নির্দিষ্ট বলা যাবে না। আচ্ছা, আরেকটা অ্যাকিউট রোগে লক্ষণ অনুযায়ী কোনো ওষুধ যদি কাজ না করে তাহলে হ্যাঁ কি হ্যাঁ সালফার সালফার। নাকি? আর ক্রনিক রোগে নির্দেশিত ওষুধ যদি কাজ না করে তখন আমাদেরকে প্রথমে হ্যাঁ সরিনাম। সোইনাম দিয়ে চেষ্টা করতে হবে। এটা অ্যালেন্সকি নোটে লেখা আছে। আর আজকে পাইলাম যে বুগারের মতে টিবাকুলিনাম দিলেও কিন্তু আমরা ক্রনিক রোগে ভালো রেজাল্ট পাবো। যখন আমরা নির্দেশিত ওষুধে কাজ করবে না তখন টিবাকুলিনাম দেওয়ার পর ওষুধটা পুনরাবৃত্তি করলে তখন দেখা যাবে যে ওষুধটা কাজ করবে। এখন এগুলো ক্ষেত্র বিশেষে আপনার পার্থক্য করে নিতে হবে। ডাক্তার উইন্স বলেন, যক্ষা রোগে আক্রান্ত রোগীর যখন কুইনাইনের মাধ্যমে তার ইন্টারমিটেন্ট ফিভার নিরাময় না হয়, অন্য কোনো ওষুধের নির্দেশনা না পাওয়া যায়, তখন টিবাকুলিনামের এক ডোজ এটি নিরাময় করবে বা রোগীকে নিরাময়যোগ্য করে তুলবে। ডাক্তার উইন্স বলেন, যক্ষা রোগে আক্রান্ত মানে যক্ষায় আক্রান্ত কোনো রোগীর কে যখন কুইনাইনের মাধ্যমে মানে ইন্টারমিটেন্ট ফিভার, যে জ্বরটা থেমে থেমে আসে, যেমন কিছুদিন পর পর জ্বর আসে বা সকালে জ্বর আসে সারাদিন ভালো থাকে, এবং ইন্টারমিটেন্ট ফিভারে ক্ষেত্রে যদি তাকে কুইনাইনের মাধ্যমে আরোগ্য করা না যায় এবং অন্য কোনো ওষুধের লক্ষণ পাওয়া না যায়, তখন তাকে টিবাকুলিনামে একটি ডোজ দিলে রোগী আরোগ্য হবে বা রোগীকে নিরাময়যোগ্য করে তুলবে। অর্থাৎ আগের ওষুধের লক্ষণগুলো সঠিকভাবে প্রকাশ করবে এবং রোগীকে ওই ওষুধটা দেওয়া হলে রোগী আরোগ্য হবে। এ ধরনের অনেক কেসে টিবাকুলিনাম ভালো কাজ করে। অর্থাৎ যক্ষা রোগে আক্রান্ত যে কোনো রোগীদের এটা যে কোনো সমস্যাই হোক, তাদেরকে যদি আমরা টিবাকুলিনাম দিই, দিলে কিন্তু এই টিবাকুলিনামটা রোগীর জন্য খুব ভালো কাজ করবে। এটা ক্লিনিক্যাল টিপস। ডাক্তার ক্লার্ক তার জোরালো মতামত উল্লেখ করেন যে ইনফ্লুয়েঞ্জার আক্রমণের পর যদি কোনো রোগী পূর্বের স্বাস্থ্য ফিরে না পায় বা সুস্থ না হয়, তাহলে তাদের জন্য এক কোর্স টিবাকুলিনাম কোচ প্রয়োজন হবে। এটা টিবাকুলিনাম বমিনাম না, এটা হলো টিবাকুলিনাম কোচ। এটা টিবাকুলিনাম আরেকটা মেডিসিন। ডাক্তার ক্লার্ক তার জোরালো মতামত উল্লেখ করেন যে ইনফ্লুয়েঞ্জার আক্রমণের পর যদি কোনো রোগী পূর্বের স্বাস্থ্য ফিরে না পায় বা সুস্থ না হয়, তাহলে তাদের জন্য এক কোর্স টিবাকুলিনাম কোচ প্রয়োজন হবে। এক কোর্স বলতে 1 ডোজ হতে পারে, 2 ডোজ হতে পারে বা 3 ডোজ হতে পারে। জি, এটা আবার কোন টিউবারকুলিনাম স্যার? এতদিন শুনছিলাম টিউবারকুলিনাম টিবাকুলার বমিনাম। অনেকগুলো মেডিসিন আছে। টিবাকুলিনাম কোচ, টিবাকুলিনাম বমিনাম, টিবাকুলিনাম অ্যাভিয়ারে, টিবাকুলিনাম টেস্টিস, এরকম অনেকগুলো আছে। আমার কাছে কয়েকটা মেডিসিন আছে, এগুলো এই 4টা আমার কাছে আছে, 4টা না 5টা আছে। এখন যে টিউবারকুলোর আলোচনা করলে এটা কোনটা তাহলে? টিবাকুলিনাম বমিনাম এতক্ষণ আলোচনা হয়েছে, কিন্তু ক্লিনিক্যাল টিপস যেটা বললাম যে ইনফ্লুয়েঞ্জার আক্রমণের পর যদি কোনো রোগীর পূর্বের স্বাস্থ্য ফিরে না পায় বা সুস্থ না হয়, তাহলে তাদের জন্য টিবাকুলিনাম কোচ এটা ভালো কাজ করবে।
শুধু এই ক্লিনিক্যাল টিপসটার জন্য টিউবাকুলিনাম কোচ, আর বাকি যেটা আলোচনা করা হয়েছে টিউবাকুলিনাম বমিনাম, মেন যেটা আর কি সবাই চিনে, যেটা টিউবাকুলিনাম। মানে টিউবাকুলিনাম বললে বুঝতে হবে যে মেন মেডিসিনটা, আর যেটা অন্যগুলো হবে সেটা বলে দেওয়া হবে যে টিউবাকুলিনাম কোচ বা টিউবাকুলিনাম এবিআরএ। ডক্টর টেইলর স্মিথ বলেন, মানসিক সমস্যায় আক্রান্ত ব্যক্তিদের 2/3 কেসে ম্যাড্রোইনামের পর টিউবাকুলিনামের প্রয়োজন হয়। ডক্টর টেইলর স্মিথ বলেন, মানসিক সমস্যায় আক্রান্ত ব্যক্তিদের 2/3 কেসে ম্যাড্রোইনামের পর টিউবাকুলিনামের প্রয়োজন হয়। অর্থাৎ মানসিক সমস্যা রোগীদের জন্য কিন্তু ম্যাড্রোইনাম খুব ভালো কাজ করে, আর ম্যাড্রোইনামের পর টিউবাকুলিনাম দিলে আরও ভালো রেজাল্ট পাওয়া যায়। যদি টিউবাকুলিনামের কারণে বৃদ্ধি দেখা দেয়, আপনি কোন রোগীকে টিউবাকুলিনাম দিলেন, দেওয়ার পর তার সমস্যাগুলো বেড়ে গেল, তখন তাকে ক্যালক্রিয়াকার বা ক্যালক্রিয়াফসের নিম্ন শক্তি দিলে মানে তার বৃদ্ধিটা উপশম করবে। যদি টিউবাকুলিনামের কারণে বৃদ্ধি দেখা দেয় তাহলে ক্যালক্রিয়াকার বা ক্যালক্রিয়াফসের নিম্ন শক্তি দিলে এটি এই বৃদ্ধিটা দমন করবে। এটা কিন্তু সবাই মনে রাখা দরকার, কারণ টিউবাকুলিনাম দিলে অনেক সময় বৃদ্ধি দেখা দেয়, তাই তাদের জন্য ক্যালক্রিয়াকার বা ক্যালক্রিয়াফস দিলে তাদের এই সমস্যাগুলো অনেকটা উপশম হবে। ডক্টর শুয়ার্টস উল্লেখ করেন, টাইফয়েডের টিকা দেওয়ার পর খারাপ প্রভাবে টিউবাকুলিনাম 10M ভালো কাজ করে। ডক্টর শুয়ার্টস উল্লেখ করেন, টাইফয়েডের টিকা দেওয়ার খারাপ প্রভাবে টিউবাকুলিনাম 10M ভালো কাজ করে। টাইফয়েডের টিকা দেওয়ার পর যদি কারো সমস্যা দেখা দেয়, টাইফয়েডের টিকা দিচ্ছে, দেওয়ার পর তার বিভিন্ন সমস্যা দেখা দিতে পারে, এই সমস্যা দেখা দেওয়ার ক্ষেত্রে টিউবাকুলিনাম 10M খুব ভালো কাজ করবে। একটি আলোচনায় ডাক্তার ক্রিস ব্রাউন বলেছেন যে নোসল ওষুধের বৈশিষ্ট্য হলো তারা পলিকেটস বা অ্যান্টিসেরিক ওষুধের জন্য কেস সামনের দিকে এগিয়ে নেওয়ার জন্য কাজ শুরু করে। একটি আলোচনায় ডাক্তার ক্রিস ব্রাউন বলেছেন যে নোসল ওষুধের বৈশিষ্ট্য হলো তারা পলিকেটস বা অ্যান্টিসেরিক ওষুধের জন্য কেস সামনের দিকে এগিয়ে নেওয়ার জন্য কাজ শুরু করে। পাইরোজেন দিয়ে শুরু করলে এটি তোমাকে আর্সেনিক বা রাস্টক্সের দিকে পরিচালিত করবে। যেমন পাইরোজেন একটা নোসল, আমরা সবাই জানি, যদি কোনো রোগীকে পাইরোজেন দেওয়া হয় তাহলে এটা সাধারণত আমাদেরকে আর্সেনিক বা রাস্টক্সের দিকে পরিচালিত করবে। টিউবাকুলিনাম দিয়ে শুরু করলে এটি তোমাকে চায়না বা ক্যালক্রিয়াকারের দিকে পরিচালিত করবে। এটা ওনার ধারণা যে আপনি কোনো রোগীকে যদি টিউবাকুলিনাম দেন, টিউবাকুলিনামের পর তার জন্য চায়না বা ক্যালক্রিয়াকারের প্রয়োজন হবে। ম্যালেরিয়া নোসল দিয়ে শুরু করলে এটি তোমাকে আর্সেনিক বা নেট্টামিউরের দিকে পরিচালিত করবে। ম্যালেরিয়া দিয়ে শুরু করলে মানে ম্যালেরিয়ার নোসল যে ওষুধটা আছে এটা দিয়ে শুরু করলে এটি তোমাকে আর্সেনিক বা নেট্টামিউরের দিকে পরিচালিত করবে। তার মানে তিনি বলেন আমরা এই নোসলগুলোর অনেক কিছুই জানি না। অর্থাৎ যখন আমরা কোনো রোগীকে কোনো নোসল দিয়ে শুরু করব তখন দেখা যাবে যে এগুলা আমাদেরকে পলিকেটস ওষুধের দিকে পরিচালিত করতেছে। নির্দিষ্ট কিছু নোসলের ক্ষেত্রে নির্দিষ্ট কিছু পলিকেটস ওষুধ ভালো কাজ করে, যেমন পাইরোজেন দিয়ে শুরু করলে আর্সেনিক বা রাস্টক্স ভালো কাজ করবে, টিউবাকুলিনাম দিয়ে শুরু করলে তারপরে চায়না বা ক্যালক্রিয়াকার ভালো কাজ করবে, ম্যালেরিয়া নোসল দিয়ে শুরু করলে আর্সেনিক বা নেপটামিউর ভালো কাজ করবে। ডাক্তার বোরিক ডিসমেনোরিয়ার কেসে টিউবাকুলিনামের একটি গুরুত্বপূর্ণ লক্ষণ উল্লেখ করেছেন, তা হলো টিউবাকুলিনামের মহিলাদের ঋতুস্রাব আরম্ভ হলে বেদনাও বৃদ্ধি পেতে থাকে। ডাক্তার বোরিকের মতে যাদের কষ্টকর ঋতুস্রাব দেখা দেয়, অর্থাৎ যাদের ঋতুস্রাবে অনেক কষ্ট হয়, ব্যথা থাকে, তাদের জন্য একটা গুরুত্বপূর্ণ লক্ষণ হলো টিউবাকুলিনামের মহিলাদের ঋতুস্রাব আরম্ভ হলে তাদের বেদনাও বৃদ্ধি পেতে থাকে। ঋতুস্রাব আরম্ভ হলে তাদের ব্যথাও বৃদ্ধি পেতে থাকে। ল্যাকেসিসের মহিলাদের কিন্তু যখন তাদের ঋতুস্রাব শুরু হয় তখন কিন্তু তাদের ব্যথা কমতে থাকে। ডাক্তার প্যাচ লিখেছেন, পালসিটিলার রোগীদেরকে দেখে মনে হবে টিউবাকুলিনামের সদৃশ, বা টিউবাকুলিনামের রোগীদেরকে দেখে মনে হবে পালসিটিলার সদৃশ। ডক্টর প্যাচ লিখেছেন, পালসিটিলার রোগীদেরকে দেখলে মনে হবে টিউবাকুলিনামের সদৃশ, বা টিউবাকুলিনামের রোগীদেরকে দেখলে মনে হবে পালসিটিলার সদৃশ। অর্থাৎ পালসিটিলা এবং টিউবাকুলিনামের রোগীরা অনেকটা সদৃশ প্রকৃতির হয়, তাদেরকে পার্থক্য করা খুব কঠিন হয়ে যায়, কারণ অনেকটা কাছাকাছি লক্ষণ। যেমন পরিবর্তনশীলতার ক্ষেত্রেও কিন্তু অনেক সময় টিউবাকুলিনামকে পালসিটিলা মনে হতে পারে বা পালসিটিলাকে টিউবাকুলিনাম মনে হতে পারে। বাতের কেসে যখন রাস্টক্সের সঠিক নির্দেশনা থাকা সত্ত্বেও রোগীকে আরোগ্য করতে ব্যর্থ হয়, বাতের কেসে যখন রাস্টক্সের সঠিক নির্দেশনা থাকা সত্ত্বেও রোগীকে আরোগ্য করতে ব্যর্থ হয় তখন লাইকোপোডিয়াম বা টিউবাকুলিনামের প্রয়োজন হতে পারে। আপনার কাছে কোনো বাতের রোগী আসছে, আপনি সব লক্ষণ দেখলেন রাস্টক্সের, কিন্তু রাস্টক্স রোগীকে আরোগ্য করতে পারতেছে না, তখন তার জন্য লাইকোপোডিয়াম বা টিউবাকুলিনামের প্রয়োজন হতে পারে।
ডিসমেনোরিয়াতে যখন ম্যাগনেসিয়াম ফস উপশম করে টিবাকুলিনাম তা আরোগ্য করে। ডিসমেনোরিয়াতে যখন ম্যাগনেসিয়াম ফস রোগীকে উপশম করে অর্থাৎ তার ব্যথাটা কমায় দেয়, টিবাকুলিনাম তখন তাকে আরোগ্য করে। আপনার কাছে ডিসমেনোরিয়া কোনো রোগী আসলো যে তার মাসিকের সময় প্রচণ্ড ব্যথা হয়, আপনি তাকে ম্যাকফোস দিলেন, ম্যাকফোস দেওয়ার ক্ষেত্রে দেখা গেলো যে তার ব্যথাটা সব কমে যায়, কিন্তু তার এই সমস্যাটা বারবার দেখা দেয়। তখন যদি আপনি তাকে টিবাকুলিনাম দেন তাহলে কিন্তু সে স্থায়ীভাবে আরোগ্য হবে। যে সকল ডিসমেনোরিয়া কেস ম্যাকফোস উপশম করে সেই সকল রোগীদেরকে টিবাকুলিনাম আরোগ্য করে। ডাক্তার ব্যালকোসি বলেন, বিকিরণের বা রশ্মির খারাপ প্রভাবের জন্য যখন রেডিয়াম ব্রোমাইড, স্ট্রনশিয়াম কার্ব, এক্স রে, ইউরেনিয়াম নাইট্রিকাম ইত্যাদি দেওয়া হয়, তখন টিবাকুলিনাম, ইনফ্লুয়েঞ্জানাম, সরিনাম, নিউমোকক্কিন ইত্যাদি নোসরগুলো প্রয়োগ করলে এগুলো ওই ওষুধগুলোর প্রভাবকে বাড়িয়ে দেয়। ব্যালকসি বলেন, বিকিরণের বা রশ্মির খারাপ প্রভাবের জন্য যখন রেডিয়াম ব্রোমাইড, স্ট্রনশিয়াম কার্ব, এক্স রে, ইউরেনিয়াম নাইট্রিকাম দেওয়া হয়, যে আপনার কাছে বিকিরণ বা রশ্মি খারাপ প্রভাবের কারণে যে সমস্যা দেখা দিচ্ছে সেটা দূর করার জন্য আপনার কাছে আসছে, আপনার লক্ষণ অনুযায়ী তাকে রেডিয়াম ব্রোমাইড বা স্ট্রনশিয়াম কার্ব বা এক্স রে বা ইউরেনিয়াম নাইট্রিকাম দিলেন, তখন যদি তাকে টিবাকুলিনাম, ইনফ্লুয়েঞ্জানাম, সরিনাম বা নিউমোকক্কিনাম এই ওষুধগুলো লক্ষণ অনুযায়ী দেন, তাহলে দেখা যাবে যে ওই ওষুধগুলোর প্রভাবটা আরও বৃদ্ধি পাবে, কাজ করার ক্ষমতাটা আরও বৃদ্ধি পাবে। ইনফ্লুয়েঞ্জানামের পরবর্তী লক্ষণ যেমন কাশি, দুর্বলতা, ক্লান্তি এবং গাম, এগুলোর জন্য সবসময় টিবাকুলিনামের কথা স্মরণ করতে হবে। ইনফ্লুয়েঞ্জানামের পরবর্তী লক্ষণ যেমন কাশি, দুর্বলতা, ক্লান্তি এবং গাম, এগুলোর জন্য সবসময় টিবাকুলিনামের কথা স্মরণ করতে হবে। এছাড়াও গলা ব্যথার সাথে সাথে ঘন ঘন টনসিলের প্রদাহ এবং টনসিলের বৃদ্ধির চিকিৎসা করার ক্ষেত্রে টিবাকুলিনামের কথা স্মরণ করতে হবে। রোগীর কনস্টিটিউশন বা পারিবারিক ইতিহাস অনুযায়ী কোনো নোসড ঘন ঘন প্রয়োগ করলে আকর্ষণীয় রেজাল্ট পাওয়া যায়। আমাদেরকে মনে রাখতে হবে, রোগীর কনস্টিটিউশন বা পারিবারিক ইতিহাস অনুযায়ী কোনো নোসড ঘন ঘন প্রয়োগ করলে আকর্ষণীয় রেজাল্ট পাওয়া যায়। পূর্বে প্রয়োগকৃত সঠিক ঔষধ যা কাজ করছে না তা কাজ করতে সাহায্য করে। ডাক্তার হেইসের মতে আমাদেরকে অবশ্যই একুইড গলার সমস্যায় টিবাকুলিনামকে সবসময় মনে রাখতে হবে। ডাক্তার হেইসের মতে আমাদেরকে অবশ্যই একুইড গলার সমস্যায় টিবাকুলিনামকে সবসময় মনে রাখতে হবে। ডাক্তার এস বাঙ্কার একটি অদ্ভুত কেস উল্লেখ করেছেন, যেখানে রোগীর দুইটি ভিন্ন গ্রুপের লক্ষণ ছিল, প্রতিটি লক্ষণ ভিন্ন ভিন্ন ওষুধ নির্দেশ করছিল, কিন্তু কোন ওষুধই সম্পূর্ণ পিকচারটি কাভার করছিল না, অর্থাৎ রোগীর রোগ লক্ষণটা কোন ওষুধই সম্পূর্ণভাবে কাভার করতেছিল না। যাই হোক, রোগীর একটি পিকুলিয়ার সিমটম ছিল, সে সকাল 10টা থেকে দুপুর 3টা পর্যন্ত খারাপ থাকে। রোগীর একটা পিকুলিয়ার সিমটম ছিল যে সকাল 10টা থেকে দুপুর 3টা পর্যন্ত সে খারাপ থাকে। এই নির্দেশনায় বোগার সিনোপটিক কিতে একটি ওষুধের কথা উল্লেখ আছে, তা হলো টিবাকুলিনাম। যখন ডাক্তার বাঙ্কার তাকে টিবাকুলিনাম দিলেন, রোগীর সম্পূর্ণ সিমটম পিকচার পরিবর্তন হয়ে গেল এবং একটি নতুন সিমটম পিকচার দেখা দিল, যার দ্বারা তিনি একটি নতুন ওষুধ খুঁজে পেলেন যা রোগীকে সম্পূর্ণ আরোগ্য করে। অর্থাৎ যখন আমরা কোনো রোগীর ক্ষেত্রে কোন ওষুধ দিব এটা ঠিক করতে পারবো না, তখন যদি আমরা তাকে তার কনস্টিটিউশন অনুযায়ী বা তার মায়াসমেটিক অনুযায়ী টিবাকুলিনাম প্রয়োগ করি, তাহলে দেখা যাবে যে রোগী কোন ওষুধের রোগী সেটা আমাদের সামনে প্রকাশ পেয়ে যাবে। এইচ.সি. অ্যালেন বলেন, টিবাকুলিনামের এক ডোজ দীর্ঘদিন কাজ করে। ডাক্তার এইচ.সি. অ্যালেন বলেন, টিবাকুলিনামের এক ডোজ দীর্ঘদিন কাজ করে। অদ্ভুত কথা হলো, ইহার চর্মরোগের লক্ষণের সংখ্যা সালফারের চেয়ে অনেক বেশি। টিবাকুলিনামের চর্মরোগের লক্ষণ সালফারের চেয়ে বেশি। আমরা সবাই জানি যে সালফার হলো চর্মরোগের রাজা, কিন্তু টিবাকুলিনামের চর্মের লক্ষণ সালফারের চেয়ে বেশি। সালফার হলো একটি উত্তম অ্যান্টিসোরিক ওষুধ যা ক্রনিক ডিজিজের রাজা। থুজা হলো একটি উত্তম অ্যান্টিসাইকোটিক মেডিসিন। মার্কসল হলো একটি উত্তম অ্যান্টিসিফিলিটিক মেডিসিন। কিন্তু যদি তুমি সরিনাম, ম্যাডোইনাম, সিফিলিনাম এবং টিবাকুলিনামের দিকে লক্ষ্য করো, তুমি দেখবে এগুলো এ ধরনের অনেক কনস্টিটিউশনাল ডিজিজ আরোগ্য করেছে, যখন থুজা, মার্কসল এবং সালফার রোগীকে আরোগ্য করতে ব্যর্থ হয়েছে, যদিও যতটা সম্ভব লক্ষণ অনুযায়ী নির্বাচিত হয়। অর্থাৎ দেখা যাবে যে অনেক কেসে থুজা, মার্কসল, সালফার রোগীকে আরোগ্য করতে ব্যর্থ হইতেছে,
রোগীকে সম্পূর্ণভাবে আরোগ্য করতে পারতেছে না, তখন সলিনাম, ম্যাডোইনাম, সিফিলিনাম বা টিবাকুলিনাম লক্ষণ অনুযায়ী দিলে দেখা যাবে যে রোগী আরোগ্য হচ্ছে। অনেক ওষুধে বায়ুমণ্ডলীর প্রভাবের প্রতি চরম সংবেদনশীলতা রয়েছে। অনেক ওষুধে বায়ুমণ্ডলীর প্রভাবের প্রতি চরম সংবেদনশীলতা রয়েছে। আমাদের ম্যাট্রামেডিকাতে টিবাকুলিনামের মতো আবহাওয়ার পরিবর্তন, ঠান্ডা এবং গরমের প্রতি এত সংবেদনশীলতা অন্য কোনো ওষুধে নাই। অর্থাৎ টিবাকুলিনামের রোগীদের আবহাওয়ার পরিবর্তন, ঠান্ডা এবং গরমের প্রতি অত্যন্ত সংবেদনশীলতা আছে, যা অন্য কোনো ঔষধে নাই। যেমন ল্যাকেসিস এবং সালফার রোগীদের গ্রীষ্মের গরমের প্রতি সংবেদনশীলতা রয়েছে। কেলিকার্বের রোগীদের অতিরিক্ত ঠান্ডা এবং শীতের প্রতি সংবেদনশীলতা রয়েছে। মার্কসল এবং রাস্টক্সের আবহাওয়ার পরিবর্তনের প্রতি সংবেদনশীলতা রয়েছে। কিন্তু টিবাকুলিনামের রোগীদের একই সাথে আবহাওয়ার পরিবর্তন, ঠান্ডা এবং গরমের প্রতি খুবই সংবেদনশীলতা রয়েছে। অর্থাৎ টিবাকুলিনামের রোগীরা ঠান্ডা সহ্য করতে পারে না, গরমও সহ্য করতে পারে না, উভয়ের প্রতি তারা সংবেদনশীল। আবার আবহাওয়ার পরিবর্তনেও তাদের সমস্যা দেখা দেয়। কিন্তু ল্যাকেসিস এবং সালফার রোগীদের গ্রীষ্মের প্রতি মানে গরমের প্রতি তাদের সংবেদনশীলতা রয়েছে। কেলিকার্বের অতিরিক্ত ঠান্ডা বা শীতের প্রতি তাদের সংবেদনশীলতা আছে। মার্কসল এবং রাস্টক্সের আবহাওয়ার পরিবর্তনের প্রতি সংবেদনশীলতা রয়েছে। আর টিবাকুলিনামে এই তিনটার প্রতি সংবেদনশীলতা রয়েছে। অর্থাৎ আবহাওয়ার পরিবর্তন, ঠান্ডা এবং গরমের প্রতি তাদের সংবেদনশীলতা রয়েছে। টেইলর লিখেন, তার কাছে অসংখ্য টিবাকুলিনামের কেস রয়েছে যেখানে যক্ষ্মা রোগের পারিবারিক ইতিহাস রয়েছে বা ব্যক্তিগত ইতিহাসে কোনো প্রকার টিবির লক্ষণ প্রকাশ পেয়েছিল। অর্থাৎ যাদের পারিবারিক ইতিহাসে যক্ষ্মা রয়েছে বা তার ব্যক্তিগত ইতিহাসে টিবি হওয়ার লক্ষণ আছে, এই ধরনের অনেক কেস রয়েছে যেগুলো টিবাকুলিনাম দিয়ে ডাক্তার টেইলর আরোগ্য করেছেন। 38 বছর বয়সের একজন মহিলা 1 বছর যাবৎ হাঁপানিতে ভুগছেন। তার মা যক্ষ্মা রোগে মারা গেছেন। তার চিকিৎসা শুরু হয় 1 ডোজ টিবাকুলিনাম 200 দিয়ে। প্রথম মাস খুব ভালো, প্রথম সপ্তাহে মাত্র 2 বার দেখা দিয়েছিল। যার প্রতিদিন হাঁপানির সমস্যা দেখা দিত, তাকে টিবাকুলিনাম দেওয়ার পর দেখা গেছে যে প্রথম সপ্তাহে মাত্র 2 বার তার হাঁপানির সমস্যাটা দেখা দিছে। ভালো অনুভব করছে, শীতভাব কমেছে। পরবর্তী মাসে ঠান্ডা লাগায় তিনি আরেকবার হাঁপানিতে আক্রান্ত হন এবং এটি তার শেষ আক্রান্ত হওয়া ছিল। অর্থাৎ ওষুধ দেওয়ার পরও সে কয়েকবার হাঁপানিতে আক্রান্ত হয়, কিন্তু আস্তে আস্তে তার হাঁপানি আক্রমণটা একবারে বন্ধ হয়ে যায়। মাত্র টিবাকুলিনাম 200 1 ডোজ দেওয়াতেই সে ভালো হয়ে যায়। ডাক্তার পি শঙ্কর উল্লেখ করেন, যাদের পারিবারিক ইতিহাসে টিবাকুলোসিস রয়েছে তাদের হাতের নখগুলো প্রায় মসৃণ এবং চকচকে হয়। খুব গুরুত্বপূর্ণ একটা কথা। ডাক্তার পি শঙ্কর উল্লেখ করেন, যাদের পারিবারিক ইতিহাসে টিবাকুলোসিস রয়েছে তাদের হাতের নখগুলো প্রায় মসৃণ এবং চকচকে হয়। যদি কারো পরিবারে বা পারিবারিক ইতিহাসে টিবি হওয়ার ইতিহাস থাকে তাহলে দেখা যাবে যে তাদের হাতের নখগুলো মসৃণ এবং চকচকে হয়। তিনি বলেন, এই অদ্ভুত চিহ্নটি আমি আমার প্রায় 2000টি কেস জরিপ করে লক্ষ্য করেছি। হাতের নখের এই চকচকে ভাব যাদের পারিবারিক ইতিহাসে যক্ষ্মা রোগের ইতিহাস রয়েছে তাদের মধ্যে উল্লেখযোগ্যভাবে দেখা গেছে, কিন্তু যারা প্রকৃত যক্ষ্মায় আক্রান্ত তাদের মধ্যে খুব বেশি একটা দেখা যায়নি। অর্থাৎ যাদের পারিবারিক ইতিহাসে যক্ষ্মা হওয়ার ইতিহাস আছে তাদের হাতের নখে এই লক্ষণটা দেখা যায় যে তাদের হাতের নখগুলো হয় মসৃণ এবং চকচকে, কিন্তু যে যক্ষ্মায় আক্রান্ত তার মধ্যে এই লক্ষণটা তেমন একটা দেখা যায় না। এই লক্ষণটি যাচাই করার জন্য আমি যক্ষ্মা হাসপাতালে গিয়েছিলাম এবং ইনডোর বিভাগের সমস্ত রোগীর নখ পরীক্ষা করেছিলাম। চকচকে নখের এই পর্যবেক্ষণটি করার সময় আমরা এও লক্ষ্য করেছি যে তাদের অধিকাংশের পিঠের স্ক্যাপুলার মাঝে উল্লেখযোগ্যভাবে চুল জন্মেছে। তাদের মধ্যে কারো লাম্বার রিজনেও চুল জন্মেছে। অর্থাৎ যদি আপনি সিনথেসিস ল্যাবরেটরিতে দেখেন, ব্যাক হেয়ার গ্রোথ স্প্যান অ্যালং দ্য চিলড্রেন, ডার্ক অর লং ফাইন হেয়ার অন ব্যাক অফ। টিবাকুলিনাম ফার্স্ট গ্রেডে একমাত্র মেডিসিন যে সকল শিশুদের মেরুদণ্ডে কালো এবং লম্বা চুল জন্মায়। মেরুদণ্ডে আপনারা দেখবেন অনেক বাচ্চাদের হওয়ার পর তাদের মেরুদণ্ডে কালো এবং লম্বা চুল দেখা যায়, অনেকটা সূক্ষ্ম হতে পারে এবং কালো হতে পারে। তাদের জন্য টিবাকুলিনাম একমাত্র মেডিসিন। পি শঙ্কর আরও উল্লেখ করেন, আমি একবার এই পর্যবেক্ষণটিকে প্র্যাকটিসে ব্যবহার করার সুযোগ পাই। ডাক্তার পি শঙ্করন আরও উল্লেখ করেন, আমি একবার এই পর্যবেক্ষণটি প্র্যাকটিসে ব্যবহার করার সুযোগ পাই। আমাকে 30 বছর বয়সের একজন মহিলাকে দেখতে ডাকা হয়। তিনি একুইট রিউমেটিক ফিভারে ভুগছিলেন। তিনি এই রোগের স্বাভাবিক লক্ষণ, জয়েন্ট ফুলে যাওয়া, উচ্চ তাপমাত্রা ইত্যাদির অভিযোগ করেছিলেন। তার লক্ষণ রাস্টক্সের দিকে ইঙ্গিত করছিল।
সুতরাং আমি তাকে রাস্টক্স 30 প্রতি 4 ঘন্টা পর পর দিই, কিন্তু কোনো উপকার হচ্ছিল না। তার সব লক্ষণ ছিল রাস্টক্সের নেই, জয়েন্ট ফুলে যাওয়া, তাপমাত্রা বেশি থাকা, অন্যান্য লক্ষণ ছিল রাস্টক্সের, তাই তাকে রাস্টক্স 30 প্রতি 4 ঘন্টা পর পর দেন। 4 ঘন্টা পর পর 30 দেওয়ার পরও কোনো উপকার হচ্ছিল না। তিনি বলেন ওষুধটির ব্যাপারে নিশ্চিত হয় আমি এর পটেন্সি 200 তারপর 1 m দিই। তাকে রাস্টক্স 30 দেওয়ার পরে তাকে 200 এরপর 1 m দেন। এতে রোগীর অবস্থা সামান্য পরিবর্তন হয়নি। পক্ষান্তরে পঞ্চম এবং ষষ্ঠ দিন রোগীর অবস্থা আরও খারাপ হয়। তার খুব মারাত্মক কনজিভাইটিস এবং ক্যারাটাইটিস, এটা চোখের আরেকটা, কনজিভাইটিসও চোখের রোগ, ক্যারাটাইটিসও একটা চোখের রোগ, এর লক্ষণ দেখা দেয়। তার দৃষ্টি ঝাপসা হয়ে যায় এবং তিনি কোনো কিছু দেখতে পারছিলেন না। তার স্বামী এবং স্বজনরা আতঙ্কগ্রস্ত হয়ে পড়ে এবং তারা অ্যালোপ্যাথিক চিকিৎসা নেওয়ার সিদ্ধান্ত নেয়। আমি তাকে নিবিড়ভাবে পরীক্ষা করলাম এবং আমি লক্ষ্য করলাম যে ভদ্রমহিলার হাতের নখগুলো খুব চকচকে। যখন দেখলো যে রোগীর অবস্থা আরও খারাপ হয়ে যেতেছে, রাস্টক্স কাজ করতেছে না, তখন ডাক্তার পি শঙ্করন রোগীকে খুব ভালোভাবে পর্যবেক্ষণ করেন। পর্যবেক্ষণ করার সময় তিনি দেখতে পান যে রোগীর হাতের নখগুলো খুবই চকচকে। হাতের নখগুলো এমনভাবে জ্বলজ্বল করছিল যেন নেল পলিশ লাগানো হয়েছে। স্বভাবতই আমি জিজ্ঞাসা করলাম যে পরিবারে যক্ষায় আক্রান্ত হওয়ার কোনো ইতিহাস আছে কিনা। উত্তর ছিল নেতিবাচক। তখন তাকে জিজ্ঞাসা করা হয় যে আপনার পরিবারে কেউ যক্ষায় আক্রান্ত হয়েছিল কিনা, কিন্তু রোগিনী বলে যে না, আমাদের পরিবারে কেউ যক্ষায় আক্রান্ত হয়নি। ডাক্তার পি শঙ্করন বলেন তবু আমি তাকে 1 ডোজ টিবাকুলিনাম 1 m দিই এবং রাস্টক্স ঘন ঘন দিই। প্রতিক্রিয়া ছিল সত্যিই নাটকীয়। অল্প কয়েক ঘন্টার মধ্যেই তিনি ভালো অনুভব করছিলেন। জয়েন্টের ব্যথা, ফুলা এবং তাপমাত্রা কমতে শুরু করে। চোখের অবস্থা এবং দৃষ্টি উন্নত হয় এবং তিনি খুব ভালো অনুভব করেন। তিনি ধীরে ধীরে উন্নতি করছিলেন এবং 1 সপ্তাহের মধ্যে কোনো সমস্যা ছাড়াই আরোগ্য লাভ করেন। এখন তিনি 2 বছর যাবৎ ভালো আছেন। রোগীর অবস্থা প্রচণ্ড খারাপ ছিল এবং ঔষধের প্রতিক্রিয়া এতটাই লক্ষণীয় ছিল যে এটি পুরো সমাজকে মুগ্ধ করেছিল। অর্থাৎ যখন তাকে তার নখের লক্ষণ অনুযায়ী টিবাকুলিনাম 1 m দেন, এরপর রাস্টক্স দেন, এতে রোগী খুব দ্রুত ভালোর দিকে চলে যায়। সুস্থ হওয়ার প্রায় 2 সপ্তাহ পরে তিনি এসে আমাকে বলেন যে আপনি আমাকে যক্ষা সম্পর্কে যে প্রশ্নটি করেছিলেন সে সম্পর্কে আমার মার কাছে আমি চিঠি লিখেছিলাম, যিনি অনেক দূরে থাকেন। তার মা জবাব দিয়েছিলেন যে প্রকৃতপক্ষে তিনি নিজেই ছোটবেলায় যক্ষায় আক্রান্ত হয়েছিলেন। অর্থাৎ মা নিজেই ছোটবেলায় যক্ষায় আক্রান্ত হয়েছিলেন। এই ঘটনাটি তার মেয়ে অর্থাৎ আমার রোগী অবহিত ছিল না, মানে রোগিনী জানতো না যে তার মা ছোটবেলায় যক্ষায় আক্রান্ত হয়েছিল। এই জন্য উনি বলছিল যে না, আমার পরিবারে কেউ যক্ষায় আক্রান্ত নাই। আমার অনুশীলনে, ডাক্তার পি শঙ্কর বলেন, আমার অনুশীলনে এই অভিজ্ঞতাটি বহুবার পুনরাবৃত্তি হয়েছে। অর্থাৎ আমাদেরকে মনে রাখতে হবে, যদি কারো পরিবারে যক্ষা হওয়ার ইতিহাস থাকে আর রোগীর হাতের নখগুলো খুবই চকচকে হয়, যেন নেল পালিশ লাগানো আছে এমন চকচকে হয়, তাহলে তার জন্য টিবাকুলিনাম খুব ভালো কাজ করবে। এটা খুব গুরুত্বপূর্ণ একটা লক্ষণ। বেসিলিনাম এবং টিবাকুলিনামের মধ্যে পার্থক্য, এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা পার্থক্য। কারণ অধিকাংশ ম্যাটামেডিকাতে বেসিলিনামের লক্ষণগুলোই টিবাকুলিনামের লক্ষণ বলা হয়, বা টিবাকুলিনামের লক্ষণগুলো বেসিলিনামের লক্ষণ বলা হয়। দুইটাকে একই ওষুধ বলা হয়, কিন্তু দুইটার উৎপত্তি কিন্তু ভিন্ন জায়গা থেকে, এদের লক্ষণও কিন্তু ভিন্ন। যে পার্থক্যটা বলবো এটা কিন্তু আমার পার্থক্য না, এটা ডাক্তার সপ্তর্ষি ব্যানার্জি বলছেন এই পার্থক্যটা। বেসিলিনাম সাধারণত গরম কাতর, আর টিবাকুলিনাম সাধারণত শীত কাতর হয়। বেসিলিনামের রোগীরা হয় সাধারণত গরম কাতর, আর টিবাকুলিনামের রোগীরা হয় সাধারণত শীত কাতর। বেসিলিনামের ক্রিয়াস্থল হলো বি বেস অফ লাং, অর্থাৎ ফুসফুস, চর্ম, মুখমণ্ডল। টিবাকুলিনামের ক্রিয়াস্থল হলো থ্রট ইজ এফেক্টেড, অর্থাৎ তাদের গলা, চর্ম, শ্বাসযন্ত্র, মূত্রনালী, কৃমি এই ধরনের সমস্যা দেখা দেয়। তাদের চর্ম, শ্বাসযন্ত্রের সমস্যা, মূত্রনালীর সমস্যা এবং কৃমি সমস্যা দেখা দেয়। বেসিলিনামের উদ্ভিদগুলো বাদামি, নীলচে এবং কালচে হয়। রিংওয়ার্মের চারদিক নীল রক্তাধিক্য বা নীল ভাব দেখা দেয়। আর টিবাকুলিনামের চর্ম লাল এবং রক্তিম হয়। সন্ধির জয়েন্টে বা চর্মের বাজে চর্মরোগ দেখা দেয় এবং তাতে প্রচুর চুলকানি দেখা দেয়। বেসিলিনামে লোয়ার রেসপিরেটরি ট্র্যাক্ট আক্রান্ত হয়।
ফুসফুসে প্রচুর শ্লেষ্মা এবং গড়গড় শব্দ হয়। টিউবারকুলি নামে আপার রেসপিরেটরি ট্র্যাক্ট আক্রান্ত হয়। নাক থেকে প্রচুর সর্দি জ্বরে বারবার টনসিলের প্রদাহ দেখা দেয়। বেসিলি নামের রোগীরা হয় খিটখিটে। আর টিউবারকুলি নামের বাচ্চারা সব কিছুতে না বলে একগুঁয়ে অধৈর্য ধ্বংসাত্মক আচরণের মাধ্যমে মনের ক্ষোভ প্রকাশ করে। যেমন ফ্লোরে লাথি মারা, ফ্লোরে শুয়ে পড়া এবং বলতে থাকে তুমি না বলেছিলে এটা এনে দিবে, তুমি না বলেছিলে এটা এনে দিবে, এভাবে বলতে থাকে। বেসিলি নামের রোগের কারণ চর্মরোগ, চাপা পড়া বা টিকার কুফল। আর টিউবারকুলি নামের রোগের কারণ শুধুমাত্র চর্মরোগ, চাপা পড়া। বেসিলি নাম হিউমেড অ্যাজমাতে ভালো কাজ করে। হিউমেড অ্যাজমা হলো যে সকল রোগীদের ফুসফুসে প্রচুর শ্লেষ্মা জন্মে। ফুসফুসে প্রচুর শ্লেষ্মা জন্মার কারণে যে হাঁপানির সমস্যা দেখা দেয় সেটাকে হিউমেড অ্যাজমা বলা হয়। হিউমেড অ্যাজমাতে বেসিলি নাম ভালো কাজ করে। আর টিউবারকুলি নাম রিকারেন্ট সিস্টাইটিসে খুব ভালো কাজ করে। অর্থাৎ যাদের ঘন ঘন বা কিছুদিন পর পর সিস্টাইটিসের সমস্যা দেখা দেয় তাদের জন্য টিউবারকুলি নাম খুব ভালো কাজ করবে। অর্থাৎ ব্লাডারের প্রদাহে টিউবারকুলি নাম ভালো কাজ করে। সিস্টাইটিসের সমস্যা স্থায়ীভাবে আরোগ্য করে, যেমন বারবার ব্লাডারের ইনফেকশন, এটাতে টিউবারকুলি নাম ভালো কাজ করে। বেসিলি নাম শুধুমাত্র শ্বাসনালী এবং চর্মের উপর কাজ করে। আর টিউবারকুলি নাম অনেক জায়গায় কাজ করে, যেমন বিছানায় প্রস্রাব, কৃমি, শ্বাসযন্ত্র, মূত্রথলির প্রদাহ, চর্ম ইত্যাদিতে টিউবারকুলি নাম ভালো কাজ করে। টিউবারকুলি নামের রোগীর হার্টের অবস্থা বিশেষভাবে পরীক্ষা না করে এই ওষুধ কখনোই ব্যবহার করা উচিত নয়। টিউবারকুলি নামের রোগীদের হার্টের অবস্থা বিশেষভাবে পরীক্ষা না করে এই ওষুধ কখনোই ব্যবহার করা উচিত নয়। একজন সার্জন সার্জারি করার পূর্বে যেভাবে হার্ট পরীক্ষা করে নেয়, হোমিওপ্যাথিক চিকিৎসকদেরকেও টিউবারকুলি নাম প্রয়োগ করার পূর্বে সেভাবে হার্টের অবস্থা জেনে নিতে হবে, বিশেষ করে রোগী যদি শিশু, বৃদ্ধ হয়। তবে বেসিলি নামের ক্ষেত্রে এমন কোনো সমস্যা নেই। এর আগে বলছিলাম যে অধিকাংশ ডাক্তাররা কিন্তু নিরাপত্তার খাতিরে বা বৃদ্ধি রোধ করতে বেসিলি নাম প্রয়োগ করে, টিউবারকুলি নাম প্রয়োগ না করে বেসিলি নাম প্রয়োগ করে। কিন্তু টিউবারকুলি নামও কিন্তু খুব ভালো কাজ করে। অনেক কেসে দেখা যাবে যে বেসিলি নাম কাজ করতেছে না, কিন্তু টিউবারকুলি নাম ভালো কাজ করতেছে। আর টিউবারকুলি নামের ক্রিয়াস্থলটা অনেক বেশি। উভয় ওষুধের রোগীরাই সহজেই ঠান্ডায় আক্রান্ত হয়, এতে বুক আক্রান্ত হয়। বেসিলি নামে বুক আক্রান্ত হয়। উভয় ওষুধের রোগীরাই সহজে ঠান্ডা আক্রান্ত হয়, কিন্তু টিউবারকুলি নামে গলা আক্রান্ত হয়। টিকার কুফল থেকে রোগের উৎপত্তি হয়। বেসিলি নামে টিকার কুফল থেকে রোগের উৎপত্তি হয়। আর টিউবারকুলি নামে চর্মরোগ, চাপা পড়া বা অসন্তুষ্টি থেকে রোগের উৎপত্তি হয়। বেসিলি নাম দীর্ঘস্থায়ী এবং অনারোগ্য সমস্যায় ভালো কাজ করে। আর টিউবারকুলি নাম পর্যায়ক্রমিক সমস্যায় ভালো কাজ করে। যে সকল সমস্যাগুলো পর্যায়ক্রমে দেখা দেয় সে সকল কেসে টিউবারকুলি নাম ভালো কাজ করে। মায়াজম হলো বেসিলি নাম টিউবারকুলার সাইকোটিক, আর টিউবারকুলি নাম হলো টিউবারকুলার সিফিলিটিক। এটা ক্লিনিক্যাল টিপস। ক্রনিক সিস্টাইটিসের কেসে টিউবারকুলি নাম খুব ভালো কাজ করে। ক্রনিক সিস্টাইটিসের কেসে টিউবারকুলি নাম খুব ভালো কাজ করে। মনে রাখতে হবে, টিউবারকুলি নাম প্রয়োগের পর মারাত্মক বৃদ্ধি দেখা দিলে নেট্টামিউর অ্যান্টিডোট করে। মনে রাখতে হবে, টিউবারকুলি নাম প্রয়োগ করার পর মারাত্মক বৃদ্ধি দেখা দিলে নেট্টামিউর তা অ্যান্টিডোট করে। যদি কোনো রোগীকে আপনি ভুলবশত টিউবারকুলি নাম দিয়ে দেন, দেখা গেল যে তার খুব সমস্যা বৃদ্ধি পাইছে, তখন অ্যান্টিডোট করতে হলে তাকে নেট্টামিউর দিতে হবে। নেট্টামিউর দিলে সেটা অ্যান্টিডোট হবে। আর যদি টিউবারকুলি নাম দেওয়ার পর বৃদ্ধি দেখা দেয় কিন্তু লক্ষণ ঠিকই থাকে, সেটা উপশম করার জন্য আমরা বলছিলাম যে ক্যালকিয়া কাপ এবং ক্যালকিয়া ফস ভালো কাজ করে। ক্যালকিয়া কাপ এবং ক্যালকিয়া ফস কিন্তু টিউবারকুলি নামের ক্রিয়াটাকে নষ্ট করে দিবে না, সেটা উপশম করবে। কিন্তু অ্যান্টিডোট করার প্রয়োজন হলে নেট্টামিউর দিলে সেটা অ্যান্টিডোট হয়ে যাবে। ক্যালকিয়া ফস। 13 বছরের একজন ক্যালকিয়া ফসের কথা চিন্তা করা যাক, যে সুন্দর শক্তিশালী একজন কিশোর, তার অনেক স্বপ্ন, সে অনেক সৃজনশীল কাজ করে, সে সবার সাথে মিশে এবং সব কিছু সবার সাথে শেয়ার করে। নরম মনের, দয়ালু, সহানুভূতিশীল, ভদ্র, অর্থাৎ ফসফরাসের ন্যায়। যখন তার বয়স 14 হয় তখন তার পিতামাতা আলাদা হয়ে যায়, তখন সে পিতামাতার ভালোবাসা থেকে বঞ্চিত হয়। এর ফলে ভদ্র, নরম মনের, দয়ালু, সহানুভূতিশীল থেকে সে অভদ্র, বেপরোয়া, ধ্বংসাত্মক, ভয়হীন হয়ে ওঠে, জিনিসপত্র ভাঙচুর করে। তখন সে ফসফরাস থেকে
ক্যালক্রিয়াফসে পরিণত হয়। অর্থাৎ সে প্রথমে থাকে ফসফরাসের রোগী, ফসফরাস থেকে সে ক্যালক্রিয়াফসে পরিণত হয়। ধীরে ধীরে সে মাদকের প্রতি আসক্ত হয়ে পড়ে। এইভাবে চলতে চলতে যখন তার বয়স 17 থেকে 18 বছর হয়, তখন সে তার সঙ্গী খুঁজে। তখন সে একজন সঙ্গী খুঁজে যার উপর সে নির্ভর করবে, সে তাকে সঙ্গ দিবে। তখন তার জীবনে আরেকটা পরিবর্তন আসে। তার সঙ্গীর কাছ থেকে আবেগে জোরে জোরে কান্না করে। সে তার সঙ্গীর কাছে আবেগে জোরে জোরে কান্না করে। সে তার থেকে সান্ত্বনা চায়। সে তখন পালসিটিলার মতো শান্ত, নরম হয়ে যায়। যখন তার বয়স 22 হয়, তার জীবনে হতাশা নেমে আসে। সে আবার ভালোবাসা থেকে নিরাশ হয়। তার সম্পর্কটা ভেঙে যায়। তখন সে তার জীবনের দিকে লক্ষ্য করে, তার জীবন নিয়ে চিন্তা করে। তখন সে ইগনিশিয়ার মতো দীর্ঘশ্বাস ফেলে। যখন তার জীবনের দিকে লক্ষ্য করে, জীবন নিয়ে চিন্তা করে, দেখে যে সে বারবার আঘাতপ্রাপ্ত হইতেছে, সে ভালোবাসা থেকে নিরাশ হচ্ছে। তখন তার এই কষ্টের কারণে সে ইগনিশিয়ার মতো দীর্ঘশ্বাস ফেলে। সে এখন কোনো কিছুতে মনোযোগ দিতে পারে না, সে কোনো কিছু মনে রাখতে পারে না। সে তার জীবন সম্পর্কে উদাসীন হয়ে পড়ে। যে সকল কাজ করে সে আগে মজা পেত, এখন সে সকল কাজের প্রতি উদাসীন হয়ে পড়ে। এবারের ভালোবাসা থেকে নিরাশ হয়ে সে ফসফরিক অ্যাসিডে পরিণত হয়। তার তার কাছের মানুষকে হারানোর পর প্রথমে তার মধ্যে দীর্ঘশ্বাস দেখা দেয়। যখন সে তার কাছের মানুষকে হারায়, প্রথমে তার মধ্যে দীর্ঘশ্বাস দেখা দেয়। অনেক দিন পর ধীরে ধীরে তার মধ্যে মনোযোগের অভাব, প্রেরণার অভাব, পরিচালিত হওয়ার অভাব দেখা দেয়। আরও সময় গেলে এই লক্ষণগুলো আরও প্রবল হয়। ধীরে ধীরে সে মাদকের প্রতি আসক্ত হয়ে পড়ে। তখন অনেক সময় সে আক্রমণাত্মক, ভয়হীন, অবাধ্য, বেপরোয়া হয়ে ওঠে। ভালোবাসা থেকে নিরাশ হওয়ার ফলে অসুস্থতায় ক্যালক্রিয়াফস একটি গুরুত্বপূর্ণ ওষুধ। ভালোবাসা থেকে নিরাশ হওয়ার ফলে অসুস্থতায় ক্যালক্রিয়াফস একটি গুরুত্বপূর্ণ ওষুধ। অন্যান্য ঔষধ থেকে এর পার্থক্য হলো এর রোগীরা হয় অমনোযোগী, তাদের মধ্যে কোনো প্রেরণা থাকে না এবং তারা কারো দ্বারা পরিচালিত হয় না। ধীরে ধীরে তারা আক্রমণাত্মক, ভয়হীন, অবাধ্য এবং বেপরোয়া হয়ে ওঠে। অনেক সময় ভয়হীন হয়, আবার অনেক সময় ভীত হয়। টিবাকুলি নামের রোগীদের অখুশি বা উত্তেজনা ভ্রমণে উপশম হয়। আমরা সবাই জানি যে টিবাকুলি নামের রোগীরা যখন অখুশি থাকে, তখন তারা ভ্রমণ করলে তাদের সমস্যাগুলো উপশম হয়। সকল টিবাকুলার ওষুধের কোনো ভয় থাকে না, শুধুমাত্র কুকুর এবং বিড়াল ছাড়া। টিবাকুলার রোগীদের বিড়াল এবং কুকুর ছাড়া অন্য কোনো কিছুর ভয় থাকে না। সকল টিবাকুলার ওষুধের রোগীরা ঘরের বাহিরে বিভিন্ন কাজ করতে পছন্দ করে, অর্থাৎ আউটডোর ওয়ার্ক করতে তারা পছন্দ করে। ঘরের বাহিরে যে সকল কাজ আছে, যেমন মাছ ধরা, নদীতে গোসল করা, ঘোরা ইত্যাদি, তারা কোনো কিছু সৃষ্টি করতে পছন্দ করে। ক্যালক্রিয়াফস এবং টিবাকুলি নামের রোগীরা সহজে নিরাশ এবং অসন্তুষ্ট হয়, কিন্তু এদের মধ্যে পার্থক্য হলো ক্যালক্রিয়াফস নিজেকে উদ্দীপ্ত করার জন্য ড্রাগের প্রতি নির্ভর হয়ে যায়। ক্যালক্রিয়াফসের রোগীদেরকে নিজেদেরকে যদি উদ্দীপ্ত করতে হয়, তখন তারা ড্রাগের প্রতি আসক্ত হয়ে পড়ে। সে তাকে সতেজ করার জন্য ড্রাগ বেছে নেয়। আর টিবাকুলি নামের রোগীরা নিজেকে উদ্দীপ্ত করার জন্য তাদের প্রয়োজন হয় ভ্রমণ করা। সে তখন নিজেকে পুনরায় সতেজ করার জন্য ভ্রমণ করে। অর্থাৎ ক্যালক্রিয়াফসের রোগীরা নিজেদেরকে উদ্দীপ্ত করতে বা নিজেদেরকে ঠিক করার জন্য তারা ড্রাগের প্রতি আসক্ত হয়ে পড়ে, কিন্তু টিবাকুলি নামের রোগীরা নিজেদেরকে উদ্দীপ্ত করার জন্য বা তাদের এই বিরক্তি বা অখুশি, অসন্তুষ্টি দূর করার জন্য তাদের ভ্রমণের প্রয়োজন হয়। ভ্রমণ করলে তাদের এই সমস্যাগুলো উপশম হয়। এটা হলো ক্যালক্রিয়াফস এবং টিবাকুলি নামের মধ্যে খুব গুরুত্বপূর্ণ পার্থক্য। ক্যালক্রিয়াফসের রোগীরা ড্রাগের প্রতি আসক্ত হয়ে পড়ে, আর টিবাকুলি নামের রোগীরা ভ্রমণ করতে চায়। ক্যালক্রিয়াফসের একই প্রয়োগ: 1. হাড় ফেটে গেলে বা হাড় ফাটা আরোগ্য হতে দেরি হলে ক্যালক্রিয়াফস ভালো কাজ করে। যদি হাড় ফেটে যায় বা হাড় ফাটা আরোগ্য হতে দেরি হয়, তখন ক্যালক্রিয়াফস ভালো কাজ করে। যখন খাবার খাওয়া শুরু করে, তখনই পেট ব্যথা করলে, বিশেষ করে যে সকল শিশুদের দাঁত উঠতেছে, তারা যদি বলে যে খাবার খাওয়া শুরু করলে তাদের পেট ব্যথা করে, তাদের জন্য ক্যালক্রিয়াফস ভালো কাজ করবে। স্কুলগামী, লম্বা, পাতলা ছেলে মেয়েদের মাথা ব্যথায় ভালো কাজ করে। যারা স্কুল থেকে ফিরে মাথা ব্যথায় ভোগে, যে সকল স্কুলের ছাত্রছাত্রীরা লম্বা হয়, পাতলা হয়, তারা যদি স্কুলে গেলে মাথা ব্যথায় ভোগে,
বা স্কুল থেকে ফিরে আসার পরে মাথা ব্যথায় ভুগে, তাদের জন্য ক্যালকিয়াফস ভালো কাজ করবে। তারা মানসিক পরিশ্রম করার ফলে তাদের মাথা ব্যথা করে, যদি তারা মানসিক পরিশ্রম করে, যেমন তারা যদি প্রচুর পড়ে, তখনও তাদের মাথা ব্যথা করলে ক্যালকিয়াফস ভালো কাজ করবে। লম্বা পাতলা রোগীদের লম্বা হাড়ের গ্রোয়িং পেনে ভালো কাজ করে। যারা খুব লম্বা হয়, পাতলা হয়, তাদের হাড়ে যদি গ্রোয়িং পেন দেখা দেয়, মানে বৃদ্ধিজনিত ব্যথা দেখা দেয়, তাদের জন্য ক্যালকিয়াফস ভালো কাজ করবে। দন্ত উদ্গমের বিভিন্ন সমস্যা, যেমন দন্ত উদ্গমের সময় উদ্রাময়, খিঁচুনি, বদমেজাজ ইত্যাদি ক্ষেত্রে ক্যালকিয়াফস ভালো কাজ করে। অর্থাৎ যখন দাঁত উঠে বাচ্চাদের, তখন যদি তাদের উদ্রাময় দেখা দেয়, খিঁচুনি দেখা দেয়, বা সে যদি খুব খিটখিটে বদমেজাজি থাকে, তখন তাদের জন্য ক্যালকিয়াফস ভালো কাজ করবে। যদি কারো দাঁতের এনামেলে ক্ষয় দেখা দেয়, তাহলে তাদের জন্য দুইটা ওষুধ ভালো কাজ করবে। এক নম্বর হলো ক্যালকিয়াফস, 2 নম্বর হলো ক্রিওজোল। ক্যালকিয়াফসের দাঁতের এনামেলের ক্ষয়ের সাথে উদ্রাময় বা মেজাজের সমস্যা, যেমন অবাধ্যতা, বেপরোয়া ইত্যাদি দেখা দেয়। যদি কারো দাঁতের এনামেলের ক্ষয়ের সাথে উদ্রাময় দেখা দেয় বা তার মেজাজের সমস্যা দেখা দেয়, তাহলে তার জন্য ক্যালকিয়াফস ভালো কাজ করবে। আর যদি দাঁতের এনামেলের ক্ষয়ের সাথে মাড়ি থেকে রক্তপাত হয়, পুজ নির্গত হয়, তাহলে তার জন্য ক্রিওজোল ভালো কাজ করবে। যদি দাঁতের এনামেলের ক্ষয়ের সাথে মাড়ি থেকে রক্তপাত হয় এবং পুজ নির্গত হয়, তাহলে তার জন্য ক্রিওজোল ভালো কাজ করবে। মনে রাখতে হবে, ক্যালকিয়াফসের শিশুদের দাঁত দেরিতে উঠে এবং তারা দেরিতে হাঁটতে শিখে। ক্যালকিয়াফসের শিশুদের দাঁত দেরিতে উঠে এবং তারা দেরিতে হাঁটতে শিখে। ক্লিনিক্যাল টিপস: দন্ত উদ্গমের সমস্যায়, হাড়ের ফাটায় এবং পেটের ব্যথায় ক্যালকিয়াফস 6x ভালো কাজ করে। দন্ত উদ্গমের সমস্যায়, হাড়ের ফাটায় এবং পেটের ব্যথায় ক্যালকিয়াফসের 6x ভালো কাজ করে। অর্থাৎ ক্যালকিয়াফসের 6x দন্ত উদ্গমের যে কোনো সমস্যায় বা হাড়ের ফাটা দেখা দিলে বা পেট ব্যথা করলে ক্যালকিয়াফস 6x ভালো কাজ করবে। চেন: ক্যালকিয়াফসের পর টিবাকুলিনাম ভালো কাজ করে। যে সকল কেসে রোগী অখুশি থাকে, পরিবর্তনশীল হয়, মানে সবসময় পরিবর্তন চায়, সে সকল কেসে ক্যালকিয়াফসের পর টিবাকুলিনাম ভালো কাজ করবে বা টিবাকুলিনামের পর ক্যালকিয়াফস ভালো কাজ করবে। ভালোবাসা থেকে নিরাশ হওয়ার ফলে অসুস্থতা দেখা দিলে, যদি ভালোবাসা থেকে নিরাশ হওয়ার ফলে অসুস্থতা দেখা দেয়, তাহলে ক্যালকিয়াফসের পর কার্সিনোসিন ভালো কাজ করে বা কার্সিনোসের পর ক্যালকিয়াফস ভালো কাজ করে। ফসফরিক অ্যাসিড: ফসফরিক অ্যাসিডের দুর্বলতা আবেগের স্তরে শুরু হয়। ফসফরিক অ্যাসিডের দুর্বলতা আবেগের স্তরে শুরু হয়। বিপরীতে অন্য দুটি অ্যাসিড মেডিসিন প্রাথমিকভাবে অন্যান্য স্তরগুলোকে আক্রান্ত করে, যেমন পিক্রিক অ্যাসিডে মানসিক দুর্বলতার প্রতি সংবেদনশীলতা রয়েছে, প্রাথমিকভাবে মিরিক অ্যাসিডে মাংসপেশিতে দুর্বলতা দেখা দেয়। অর্থাৎ ফসফরিক অ্যাসিডে দুর্বলতাটা আবেগের স্তরে দেখা দেয়, আর পিক্রিক অ্যাসিডে মানসিক দুর্বলতা দেখা দেয়, আর মিরিক অ্যাসিডে মাংসপেশিতে দুর্বলতা দেখা দেয়। তিনটা অ্যাসিডে 3 জায়গায় দুর্বলতা দেখা দেয়। ফসফরিক অ্যাসিডে আবেগের স্তরে দুর্বলতা দেখা দেয়, পিক্রিক অ্যাসিডে মানসিক দুর্বলতা দেখা দেয়, মিরিক অ্যাসিডে মাংসপেশিতে দুর্বলতা দেখা দেয়। ফসফরিক অ্যাসিডে অধিকাংশ ক্ষেত্রে দুঃখ বা শোকের ইতিহাস থাকে। ফসফরিক অ্যাসিডে অধিকাংশ কেসে দুঃখ বা শোকের ইতিহাস থাকে। এটি দীর্ঘ সময় ধরে চলা সামান্য দুঃখ বা শোক হতে পারে, মানে এটা দীর্ঘদিন যাবৎ কেউ যদি হালকা দুঃখ বা শোকের মধ্যে থাকে, এটা খুব মারাত্মক না, তাদের ক্ষেত্রে কিন্তু ফসফরিক অ্যাসিড ভালো কাজ করবে। বা এটি হঠাৎ মারাত্মক দুঃখ বা শোক হতে পারে, এটা দীর্ঘদিন যাবৎ চলা সামান্য দুঃখ বা শোক হতে পারে, বা এটি হঠাৎ মারাত্মক দুঃখ বা শোকের ফলে যে সকল সমস্যা দেখা দেয়, তাদের জন্য কিন্তু ফসফরিক অ্যাসিড ভালো কাজ করবে। ফসফরিক অ্যাসিডে দুঃখ বা শোক অত্যন্ত তীব্র হওয়ার প্রয়োজন নেই। বিপরীতে ইগনিশিয়ার প্যাথোলজি প্রকাশ পাওয়ার জন্য ফসফরিক অ্যাসিড হচ্ছে বড় এবং তীব্র আঘাতের প্রয়োজন হয়। অর্থাৎ ফসফরিক অ্যাসিডে যদি তার মধ্যে হালকা দুঃখ সুখ অনেক দিন যাবৎ থাকে, তাতেও ফসফরিক অ্যাসিড ভালো কাজ করবে। কিন্তু ইগনিশিয়া ব্যবহার হওয়ার ক্ষেত্রে অবশ্যই তার দুঃখ কষ্ট বড় ধরনের হতে হবে এবং তীব্র হতে হবে। বৈশিষ্ট্যগতভাবে ফসফরিক অ্যাসিডের রোগীরা নীরবে দুঃখ এবং শোকে ভোগে। ফসফরিক অ্যাসিডের রোগীরা নীরবে দুঃখ এবং শোকে ভোগে, মানে তারা সাধারণত তাদের দুঃখ কষ্টগুলা প্রকাশ করে না, নীরবে সেটা সহ্য করে নেয়। শুষ্কতা ফসফরিক অ্যাসিডের একটি কমন লক্ষণ। তাদের
তাদের নাকে এবং চোখে শুষ্কতা দেখা দেয়। তিতার সাথে সাথে মুখে শুষ্কতা দেখা দেয়। তারা সচরাচর ফল, জুস জাতীয় খাবার এবং সতেজক খাবার পছন্দ করে। রোগীকে দেখলে মনে হয় সে পানি শূন্যতায় ভুগতেছে, মানে ফসফরিক অ্যাসিডের রোগীদেরকে দেখলে বোঝা যায় যে সে পানি শূন্যতায় ভুগতেছে। শারীরিক পর্যায়ে হোমিওপ্যাথদের পক্ষে ফসফরিক অ্যাসিডকে সঠিক ওষুধ হিসেবে নির্বাচন করা খুব কঠিন হতে পারে। মানে শারীরিক লক্ষণ অনুযায়ী আমরা যদি ফসফরিক অ্যাসিডকে নির্বাচন করতে যাই তাহলে আমাদের জন্য ফসফরিক অ্যাসিড নির্বাচন করা খুব কঠিন হতে পারে। অনেক ওষুধ রয়েছে যেগুলো ক্লান্তি এবং অন্যান্য শারীরিক লক্ষণগুলো কভার করে, যেমন হ্যালোনিয়াস, মিউরিক অ্যাসিড এবং অন্যান্য ওষুধ। অর্থাৎ হ্যালোনিয়াস, মিউরিক অ্যাসিড বা অন্যান্য ওষুধে ক্লান্তি এবং অন্যান্য শারীরিক লক্ষণগুলো ফসফরিক অ্যাসিডের মতো কভার করে। এজন্য ফসফরিক অ্যাসিডকে শুধুমাত্র শারীরিক লক্ষণ দিয়ে নির্বাচন করা খুব কঠিন। মৌলিক নির্দেশনা অনুসারে নিম্নলিখিত শারীরিক লক্ষণগুলো অবশ্যই মনে রাখতে হবে, যা ফসফরিক অ্যাসিডের ক্ষেত্রে সর্বাধিক বৈশিষ্ট্যপূর্ণ। শারীরিক দুর্বলতা, পানির শূন্যতা, ফল এবং জুস জাতীয় খাবার খাওয়ার ইচ্ছা, যৌন ক্ষমতা কমে যাওয়া এবং চুল পড়ে যাওয়া, এগুলো হলো ফসফরিক অ্যাসিডের খুব গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য। যদি কোনো রোগীর মধ্যে আমরা শারীরিক দুর্বলতা, পানির শূন্যতা, ফল এবং জুস জাতীয় খাবার খাওয়ার ইচ্ছা, যৌন ক্ষমতা কমে যাওয়া এবং চুল পড়ে যাওয়া এই লক্ষণগুলো পাই, তাহলে আমরা তার জন্য ফসফরিক অ্যাসিড চিন্তা করতে পারবো। দীর্ঘদিনের দুঃখ বা শোকের পর যদি রোগীর মধ্যে ধীরে ধীরে অগ্রগতি দেখা দেয়, তাহলে বা মারাত্মক শোকের পর তাদের মধ্যে প্রথম যে মানসিক লক্ষণ দেখা দেয় তা হলো ভুলে যাওয়ার প্রচণ্ড প্রবণতা এবং স্মৃতিশক্তির দুর্বলতা, বিশেষ করে শব্দ ভুলে যাওয়া। যদি কেউ দীর্ঘদিন যাবৎ দুঃখ বা সুখের মধ্যে থাকে, তাহলে তার মধ্যে যে সকল লক্ষণগুলো প্রথমে দেখা দিতে পারে সেগুলো হলো ভুলে যাওয়ার প্রচণ্ড প্রবণতা, স্মৃতিশক্তি দুর্বলতা, বিশেষ করে শব্দ ভুলে যাওয়া। বা কেউ যদি মারাত্মক শখের পর তার মধ্যে প্রথম যে মানসিক লক্ষণ দেখা দেয় তা হলো ভুলে যাওয়ার প্রচণ্ড প্রবণতা, স্মৃতিশক্তি দুর্বলতা, বিশেষ করে শব্দ ভুলে যাওয়া। তাকে প্রশ্ন করা হলে রোগী চিন্তিত চেহারা প্রদর্শন করে। অবশেষে 1-2 মিনিট পর উত্তর দেয়। যদি ফসফরিক অ্যাসিডের রোগীকে কোনো প্রশ্ন করা হয় তাহলে সে একটা চিন্তিত চেহারা প্রদর্শন করবে, তারপর সে 1-2 মিনিট পর উত্তর দিবে। প্রশ্নটি ফসফরিক অ্যাসিডের মনে গেঁথে যায়, কিন্তু সে উত্তর দেওয়ার জন্য সঠিক শব্দ খুঁজে পায় না। ফসফরিক অ্যাসিডের রোগীরা সঠিক শব্দ খুঁজে না পাওয়ার কারণে সে দেরিতে প্রশ্নের উত্তরটা দেয়। এটি মার্সলের রোগীদের মধ্যে দেখা যায়, তারাও ধীরে ধীরে উত্তর দেয়। মার্সল 2টি কারণে ধীরে ধীরে উত্তর দেয়। তা হলো তারা সহজে প্রশ্নটি বুঝতে পারে না এবং সঠিক উত্তর দেওয়ার জন্য বেশি সময় নেয়। মার্সলের রোগীরাও কিন্তু উত্তর দিতে দেরি করে। তারা যে কারণে তারা উত্তরটা দেরি করে সেটা হলো তারা প্রশ্নটা সহজে বুঝতে পারে না। ফসফরিক অ্যাসিডের রোগীরা কিন্তু প্রশ্নটা বুঝতে পারে, কিন্তু সে সঠিক শব্দটা খুঁজে পায় না, এই জন্য তার উত্তরটা দিতে দেরি হয়। কিন্তু মার্সলের রোগীরা প্রশ্নটাই বুঝতে পারে না, এই জন্য তাদের উত্তর দিতে দেরি হয়। ফসফরাসের রোগীরাও ধীরে ধীরে উত্তর দেয়, এটি বিরক্তির কারণে এবং উত্তর দেওয়ার ইচ্ছা না থাকার কারণে। ফসফরাসের রোগীরাও ধীরে ধীরে উত্তর দেয়, এটি বিরক্তির কারণে এবং উত্তর দেওয়ার ইচ্ছা না থাকার কারণে। ফসফরিক অ্যাসিডের রোগীরা বলে সে তার পুরো চিন্তাটি সম্পূর্ণ করতে পারে না, এমনকি চেষ্টা তাকে ক্লান্ত করে তোলে। সে যদি কোনো বিষয় নিয়ে চিন্তা করে সে এই চিন্তাটা সম্পূর্ণ করতে পারে না। যদি সে চেষ্টা করে তাহলে সে ক্লান্ত হয়ে যায়। সে মানুষের নাম, স্থান এবং অতীতের ঘটনা ভুলে যায়। সে মানুষের নাম, স্থান এবং অতীতের ঘটনা ভুলে যায়। সে যা পড়ে তা আয়ত্ত করতে পারে না। এখন আমাদেরকে ফসফরিক অ্যাসিডকে অন্যান্য অ্যাসিড থেকে আলাদা করতে হবে। প্যারালাইসিস বা পক্ষাঘাত হলো ফসফরিক অ্যাসিড, পিক্রিক অ্যাসিড এবং মিউরিক অ্যাসিডের কী লক্ষণ। অর্থাৎ ফসফরিক অ্যাসিড, পিক্রিক অ্যাসিড এবং মিউরিক অ্যাসিড প্যারালাইসিসের একটা খুব ভালো কাজ করে। ফসফরিক অ্যাসিডের প্রাথমিক প্রধান ফোকাস হলো আবেগ প্রবণতা। পিক্রিক অ্যাসিডের দুর্বলতা মানসিক স্তরে শুরু হয়। পিক্রিক অ্যাসিডের উত্তেজক কারণ হলো মানসিক পরিশ্রম। পিক্রিক অ্যাসিডের উত্তেজক কারণ হলো মানসিক পরিশ্রম। তাই পিক্রিক অ্যাসিডের রোগীরা খুব কমই মানসিক পরিশ্রম করতে পারে, মানে মানসিক পরিশ্রম করলেই তারা দুর্বল হয়ে যায় বা তাদের পক্ষাঘাতের সমস্যা দেখা দেয় বা যে কোনো সমস্যা দেখা দেয়। এই জন্য তারা মানসিক কোনো পরিশ্রম করতে পারে না। যদি তারা মানসিক দুর্বলতা সত্ত্বেও কাজ চালিয়ে যায় তাহলে তাদের মাথা ব্যথা দেখা দেয়। পিক্রিক অ্যাসিডের রোগীরা যদি মানসিক দুর্বলতা সত্ত্বেও তারা কাজ চালিয়ে যায় তাহলে তাদের মাথা ব্যথা করে। এটি পিক্রিক অ্যাসিডের শিশুদের ক্ষেত্রে বিশেষভাবে সত্য। এই অবস্থায় ক্যালকিউরিয়া
বা ফসফরাসের সাথে তুলনা করতে হবে। পিক্রিক অ্যাসিডের উদাসীনতা ফসফরিক অ্যাসিডের মতো গভীর নয়। পিক্রিক অ্যাসিডের উদাসীনতা ফসফরিক অ্যাসিডের মতো এত গভীর নয়। যদি সর্বশেষে তাদের হাত পায়ে এবং সম্পূর্ণ শরীরে পক্ষাঘাতগ্রস্ত দুর্বলতা দেখা দেয় তাহলে কিন্তু পিক্রিক অ্যাসিড ভালো কাজ করবে, এটি স্পাইনাল কর্ডের অবক্ষয়ের ফলে। আর এদের মধ্যে পার্থক্য হলো পিক্রিক অ্যাসিডে গরমে বৃদ্ধি পায় আর ফসফরিক অ্যাসিডে শীতকাতর হয়। পিক্রিক অ্যাসিডে গরমে বৃদ্ধি পায় আর ফসফরিক অ্যাসিডের রোগীরা হয় শীতকাতর। মিউরিক অ্যাসিডের দুর্বলতা শারীরিক স্তরে শুরু হয়। ফসফরিক অ্যাসিডে আবেগের স্তরে দুর্বলতা দেখা দেয়, পিক্রিক অ্যাসিডে মানসিক স্তরে দুর্বলতা দেখা দেয়, আর মিউরিক অ্যাসিডে শারীরিক স্তরে তাদের দুর্বলতাটা দেখা দেয়। এর মাংসপেশিতে অত্যন্ত দুর্বলতা দেখা দেয়। মিউরিক অ্যাসিডের রোগীদের মাংসপেশিতে অত্যন্ত দুর্বলতা দেখা দেয়, এতটাই যে এজন্য রোগী চেয়ারে বসে পড়ে বা বিছানায় শুয়ে পড়ে কেবল পেশি শক্তির অভাবের কারণে। এতে জিহ্বা এবং স্পিংটার মাসেলের দুর্বলতা এবং পক্ষাঘাত দেখা দেয়। জিহ্বা এবং স্পিংটার মাসেল অর্থাৎ আমাদের শরীরে যে সকল জায়গায় স্পিংটার মাসেল আছে এই সকল জায়গায় তাদের দুর্বলতা দেখা দেয়, তাদের পক্ষাঘাত দেখা দেয়। শারীরিক স্তর থেকে দুর্বলতা আবেগের দিকে এবং অবশেষে মানসিক স্তরে যায়। আমাদের মনে রাখতে হবে যে ফসফরিক অ্যাসিডে আবেগের স্তরে দুর্বলতা দেখা দেয়, পিক্রিক অ্যাসিডে মানসিক স্তরে দুর্বলতা দেখা দেয়, আর মিউরিক অ্যাসিডে শারীরিক স্তরে দুর্বলতা দেখা দেয়। কিন্তু মিউরিক অ্যাসিডের শারীরিক স্তরের দুর্বলতা ধীরে ধীরে মানসিক দুর্বলতায় পরিণত হয়, তারপরে তাদের আবেগের স্তরে দুর্বলতা দেখা দেয়। আচ্ছা, এই যেটা বললেন হাতে পায়ে সম্পূর্ণ শরীরে যে পক্ষাঘাত, এটা কি পিক্রিক অ্যাসিডের নাকি অ্যাসিডের? পিক্রিক অ্যাসিড হাতে পায়ে এবং সম্পূর্ণ শরীরে যে পক্ষাঘাত, মানসিক দুর্বলতার কারণে তাদের এই পক্ষাঘাতটা দেখা দেয়। আর আবেগের কারণে যদি হয় ধীরে ধীরে এই তার সম্পূর্ণ শরীরে পক্ষাঘাত দেখা দেয় তখন কিন্তু ফসফরিক অ্যাসিড হবে। এটা বুঝতে হবে যে তার মানসিক দুর্বলতার কারণে না, তার আবেগের দুর্বলতার কারণে হচ্ছে। মিউরিক অ্যাসিড হলো শারীরিক স্তরের দুর্বলতার কারণে, শারীরিক দুর্বলতার কারণে, তাদের মানসিক দুর্বলতা নয়, আবেগের দুর্বলতার কারণে না, তাদের শারীরিক দুর্বলতার কারণে। যেমন তাদের মাংসপেশি খুব দুর্বল, মাংসপেশিতে তাদের অত্যন্ত দুর্বলতা দেখা দেয়, এতটাই দুর্বল যে রুগী তার হাত পা উঠাতে পারে না, সে দাঁড়ায় থাকতে পারে না, মানে একবারে দুর্বল, সে সবসময় বসে থাকতে চায়, শুয়ে থাকতে চায়। সেক্ষেত্রে প্যারালাইসিস রোগীদের ওই অবস্থার ক্ষেত্রে পাওয়ার কি লো ডোজ দিয়ে শুরু করলে ভালো? এটা পক্ষাঘাত তো এটা সাধারণত একটু হাই পটেন্সি দেওয়া লাগবে, নাহলে কাজটা পাওয়া যাবে না। 201 mg ঠিক আছে। ফসফরিক অ্যাসিডের রোগের প্রধান কয়েকটি কারণ। এক, জৈব তরল নিঃসরণের ফলে, যেমন অতিরিক্ত যৌনক্রিয়া, অতিরিক্ত ঋতুস্রাব, বারবার সর্দি লাগা, অতিরিক্ত দুধ নিঃসরণ, অর্শ বা অন্য কিছু থেকে রক্তপাত হওয়া, উদ্রাময় ইত্যাদি। অর্থাৎ শরীরের জৈব তরল নিঃসরণের ফলে যদি কোনো সমস্যা দেখা দেয় সেক্ষেত্রে ফসফরিক অ্যাসিড ভালো কাজ করবে। একৈট রোগের ধ্বংসাবশেষ অর্থাৎ কিছুদিন পর পর প্রচুর উদ্রাময়, প্রচুর বমি, প্রচুর সর্দি নির্গত হওয়ার ফলে সমস্যা দেখা দেওয়া। অর্থাৎ যদি কারো প্রচুর উদ্রাময় দেখা দেয়, কিছুদিন পর পর প্রচুর বমি হয়, প্রচুর সর্দি নির্গত হয়, এর ফলে যে কোনো সমস্যা দেখা দিলে ফসফরিক অ্যাসিড ভালো কাজ করবে। দুঃখ, কষ্ট, ভালোবাসা থেকে নিরাশ হওয়া ইত্যাদির ফলেও যে সমস্যা দেখা দেয় সেক্ষেত্রে ফসফরিক অ্যাসিড ভালো কাজ করে। গৃহকাতরতা, ফসফরিক অ্যাসিডের রোগীরা কিন্তু গৃহকাতর হয়, মানে তারা তাদের নিজেদের বাসায় থাকতে পছন্দ করে। এ সকল কারণে তাদের মধ্যে আবেগের দুর্বলতা দেখা দেয়। অর্থাৎ ফসফরিক অ্যাসিড রোগীদের অতিরিক্ত জৈব তরল নিঃসরণের ফলে বা একৈট রোগের ধ্বংসাবশেষের পরে যে সকল সমস্যা দেখা দেয় বা দুঃখ, কষ্ট বা ভালোবাসা থেকে নিরাশ হওয়ার ফলে বা গৃহকাতরতার কারণে তাদের আবেগের দুর্বলতা দেখা দেয়। আর পিক্রিক অ্যাসিডে দেখা দিবে হলো তাদের মানসিক দুর্বলতা, মিউরিক অ্যাসিডে দেখা দিবে হলো তাদের শারীরিক দুর্বলতা। ফসফরিক অ্যাসিডের কি ওয়ার্ড হলো আবেগের দুর্বলতা। এটা আমাদের মনে রাখতে হবে যে ফসফরিক অ্যাসিডের কি ওয়ার্ড হলো আবেগের দুর্বলতা। এটি বোঝা যায় সে কোনো কিছুতে মনোযোগ দিতে পারে না। মানে এটা কীভাবে বুঝবো? যখন দেখা যাবে যে রুগী কোনো কিছুতে মনোযোগ দিতে পারে না, নিজেকে প্রকাশ করতে পারে না, সহজে কিছু বুঝতে পারে না এবং নিজেকে অনুপ্রাণিত করতে পারে না, কোনো কিছুতে সে নিজেকে অনুপ্রাণিত করতে পারে না। আবেগের দুর্বলতার কারণে সে উত্তর দিতে অনেক দেরি করে বা অল্প কথায় উত্তর দেয় বা পুনরায় প্রশ্নটি জিজ্ঞাসা করে। একসময় যেসব কাজ করতে মজা পেত বা আনন্দ পেত, জৈব তরল নিঃসরণের ফলে বা দুঃখ, হতাশা, কষ্টের ফলে এখন আর সে এগুলোতে মজা বা আনন্দ পায় না। এটি হলো উদাসীনতার লক্ষণ। এই লক্ষণটি অন্যান্য
উদাসীনতার ওষুধ থেকে ফসফরিক অ্যাসিডকে পার্থক্য করে দেয়। অর্থাৎ জৈবতরল নিঃসরণের ফলে বা দুঃখ, হতাশা, কষ্টের ফলে আগে যে সকল কাজে সে মজা পেত, এখন আর সে সকল কাজে মজা পায় না, আনন্দ পায় না। এটা হলো একটা উদাসীনতার লক্ষণ। এই লক্ষণটি উদাসীনতার ওষুধ থেকে ফসফরিক অ্যাসিডকে পার্থক্য করে। এই লক্ষণটি অন্যান্য উদাসীনতার ওষুধ থেকে ফসফরিক অ্যাসিডকে পার্থক্য করে। ক্যালক্রিয়াফস এবং ফসফরিক অ্যাসিড উভয় ওষুধেই ভালোবাসা থেকে নিরাশ হওয়ার ফলে অসুস্থতায় ব্যবহার হয়, কিন্তু এদের মধ্যে পার্থক্য হলো ক্যালক্রিয়াফসের রোগীরা ভালোবাসা থেকে নিরাশ হওয়ার ফলে আক্রমণাত্মক, ভয়হীন, অবাধ্য, বেপরোয়া হয়ে ওঠে। আর ফসফরিক অ্যাসিডের রোগীরা ভালোবাসা থেকে নিরাশ হওয়ার ফলে আগে তারা যে সকল কাজ করতে মজা পেত বা আনন্দ পেত সেগুলোর প্রতি উদাসীন হয়ে পড়ে এবং তাদের মধ্যে আবেগের দুর্বলতা দেখা দেয়। ক্যালক্রিয়াফসের রোগীরা ভালোবাসা থেকে নিরাশ হওয়ার ফলে আক্রমণাত্মক, ভয়হীন, অবাধ্য, বেপরোয়া হয়ে ওঠে। আর ফসফরিক অ্যাসিডের রোগীরা ভালোবাসা থেকে নিরাশ হওয়ার ফলে আগে তারা যে সকল কাজ করে মজা পেত বা আনন্দ পেত সেগুলোর প্রতি সে উদাসীন হয়ে পড়ে এবং তাদের মধ্যে আবেগের দুর্বলতা দেখা দেয়। ফসফরিক অ্যাসিডের অসুস্থতার কারণ হলো দুঃখ, কষ্ট এবং হতাশা। আর ক্যালিফসের অসুস্থতার কারণ হলো দুশ্চিন্তা, উদ্বেগ এবং মানসিক পরিশ্রম। ফসফরিক অ্যাসিডের অসুস্থতার কারণ হলো দুঃখ, কষ্ট এবং হতাশা, আর ক্যালিফসের অসুস্থতার কারণ হলো দুশ্চিন্তা, উদ্বেগ এবং মানসিক পরিশ্রম। এর ফলে ঘুমের সমস্যা দেখা দেয়, স্মৃতিশক্তি আক্রান্ত হয়, বোধশক্তি যেমন 30 মিনিটকে 2 ঘন্টা মনে করে, তাদের বোধশক্তি আক্রান্ত হয় এবং মানুষের সাথে সাক্ষাৎ করতে চায় না। এটি হলো ক্যালিফস। ক্যালিফসের অসুস্থতার কারণ হলো দুশ্চিন্তা, উদ্বেগ এবং মানসিক পরিশ্রম। এর ফলে তাদের ঘুমের সমস্যা দেখা দেয়, স্মৃতিশক্তি আক্রান্ত হয়, বোধশক্তি আক্রান্ত হয়, 30 মিনিটকে 2 ঘন্টা মনে করে এবং মানুষের সাথে সাক্ষাৎ করতে চায় না। ফসফরিক অ্যাসিডের একুইট ব্যবহার। একটা কেস, একজন মা তার 7-8 বছরের বাচ্চার উদ্রাময়ের জন্য ডাক্তার সপ্তর্ষি ব্যানার্জিকে তার বাসায় নিয়ে যান। ডাক্তার সপ্তর্ষি ব্যানার্জি স্যার বাড়িতে গিয়ে দেখতে পান বাচ্চাটি ঘরের বাইরে খেলা করছে। সে 28 ঘন্টায় 30 বারের মতো পাতলা পায়খানা করার পরেও তার মধ্যে অবসাদভাবের কোনো লক্ষণ নেই। অর্থাৎ যে বাচ্চাটা 28 ঘন্টার মধ্যে 30 বার পাতলা পায়খানা করছে, সেই বাচ্চাটা বিছানায় শুয়ে থাকার কথা, তার মধ্যে প্রচণ্ড দুর্বলতা দেখা দেওয়ার কথা, কিন্তু এই বাচ্চার মধ্যে কোনো দুর্বলতা নেই, কোনো অবসাদ ভাব নেই, সে বাইরে খেলা করতেছে। তখন ডাক্তার সপ্তর্ষি ব্যানার্জি স্যার তাকে ফসফরিক অ্যাসিড দেন, এতে সে সম্পূর্ণ আরোগ্য হয়। মনে রাখতে হবে, ফসফরিক অ্যাসিডে যে কোনো স্রাব নিঃসরণের ফলে দুর্বলতা দেখা দেয়, শুধুমাত্র উদ্রাময় ছাড়া। অর্থাৎ প্রচুর উদ্রাময়ে তারা দুর্বলতা অনুভব করে না। এটা আমাদেরকে খুব ভালোভাবে মনে রাখতে হবে যে শরীরে যে কোনো জৈব তরল নিঃসরণের ফলে ফসফরিক অ্যাসিডের রোগীদের মধ্যে দুর্বলতা দেখা দেয়, শুধুমাত্র উদ্রাময় ছাড়া। তাদের প্রচুর উদ্রাময় হলেও তাদের মধ্যে দুর্বলতা দেখা দেয় না। ক্লিনিক্যাল টিপস: প্রচুর মলত্যাগ, পরিশ্রান্ত বা অবসন্নতা দেখা না দিলে ফসফরিক অ্যাসিড ভালো কাজ করে। অর্থাৎ ফসফরিক অ্যাসিডের রোগীদের প্রচুর উদ্রাময় হলেও তাদের মধ্যে দুর্বলতা দেখা দেয় না। ক্লিনিক্যাল টিপস: দুঃখ, শোকের ফলে মাথার অক্সিপুটে ব্যথা দেখা দিলে ফসফরিক অ্যাসিড ভালো কাজ করে। দুঃখ, শোকের ফলে মাথার অক্সিপুটে ব্যথা দেখা দিলে ফসফরিক অ্যাসিড ভালো কাজ করে। ক্ষীণতা এবং দুর্বলতার সাথে উদাসীনতা দেখা দিলে ফসফরিক অ্যাসিড ভালো কাজ করে। যদি ক্ষীণতা এবং দুর্বলতার সাথে রোগীর মধ্যে উদাসীনতা দেখা দেয়, তাহলে তার জন্য ফসফরিক অ্যাসিড ভালো কাজ করবে। দিনের পর দিন অতিরিক্ত পরিশ্রমের ফলে ক্লান্তি দেখা দিলে ফসফরিক অ্যাসিড, জিঙ্কামেট এবং ব্যালিস্পেরিনাস ভালো কাজ করে। যারা দিনের পর দিন অতিরিক্ত পরিশ্রম করে, এর ফলে যদি তাদের মধ্যে ক্লান্তি দেখা দেয়, তাহলে তাদের জন্য ফসফরিক অ্যাসিড, জিঙ্কামেট এবং ব্যালিস্পেরিনাস লক্ষণ অনুযায়ী ভালো কাজ করবে। ফসফরিক অ্যাসিড অতিরিক্ত জৈব তরল নিঃসরণের ফলে অসুস্থতা দেখা দেয়। অন্যদিকে দুঃখ, হতাশা, কষ্টের ফলে তাদের মধ্যে উদাসীনতা এবং অনাগ্রহতা দেখা দেয়। ফসফরিক অ্যাসিডের রোগীদের অতিরিক্ত জৈব তরল নিঃসরণের ফলে অসুস্থতা দেখা দেয়। অন্যদিকে দুঃখ, হতাশা, কষ্টের ফলে তাদের মধ্যে উদাসীনতা এবং অনাগ্রহতা দেখা দেয়। ডাক্তার জারের মতে তার 40 বছরের অভিজ্ঞতায় তিনি দেখছেন, অতিরিক্ত যৌনক্রিয়ার ফলে যৌন দুর্বলতা দেখা দিলে ফসফরিক অ্যাসিডের 18 শক্তি ভালো কাজ করে। অতিরিক্ত যৌনক্রিয়ার ফলে যৌন দুর্বলতা দেখা দিলে ফসফরিক অ্যাসিডের 18 শক্তি ভালো কাজ করে। ফসফরিক অ্যাসিডের অন্য শক্তির চেয়ে ফসফরিক অ্যাসিডের 18 শক্তিটা দিলে আমরা ভালো রেজাল্ট পাবো। এটা ডাক্তার জার তার 40 বছরের অভিজ্ঞতায় দেখছেন। এটা
এই 18 শক্তি কি না, বাজার পাওয়া পাওয়া যায় না। যায়? এটা ইন্ডিয়া থেকে আনতে হবে বা নিজে বানায় নিতে হবে। ইন্ডিয়াতে পাওয়া যায়, কিন্তু বাংলাদেশে পাওয়া যায় না। বাংলাদেশে 12 শক্তি পাওয়া যায় না, 6 শক্তি থেকে আচ্ছা বানায় আচ্ছা। নিতে হবে, স্যার অন্য উপায় নেই। দুর্বলতার ফলে রোগী দীর্ঘশ্বাস ফেলে এমন লক্ষণের প্রধান ওষুধগুলো হলো আর্সেনিক অ্যালবাম, ফসফরিক অ্যাসিড, পিক্রিক অ্যাসিড। আর্সেনিক অ্যালবাম, ফসফরিক অ্যাসিড, পিক্রিক অ্যাসিড, এই তিনটা ওষুধের রোগীরা দুর্বলতার ফলে ফসফরিক অ্যাসিড এবং নাক্সভূমিকার মধ্যে পার্থক্য হলো দুর্বলতা ঘুমে উপশম হয়, এতে ফসফরিক অ্যাসিড এবং নাক্সভূমিকা ভালো কাজ করে। দুর্বলতায় ঘুমে উপশম হয়, এতে ফসফরিক অ্যাসিড এবং নাক্সভূমিকা ভালো কাজ করে। কিন্তু এদের মধ্যে পার্থক্য হলো নাক্সভূমিকা খিটখিটে থাকে এবং তাকে কিছু জিজ্ঞাসা করা হলে সে রাগান্বিত হয়ে যায়, আর ফসফরিক অ্যাসিডকে কিছু জিজ্ঞাসা করলে সে অল্প অল্প চোখ খুলে বলে হ্যাঁ হ্যাঁ, মানে তারা অল্প চোখ খুলে হ্যাঁ হ্যাঁ বলে উত্তর দেয়। নাক্সভূমিকা রোগীদেরকে যদি জিজ্ঞাসা করা হয়, কোনো কিছু বলা হয়, তখন তারা খিটখিটে হয়ে যায়, তারা রাগান্বিত হয়ে যায়। দুইটা ওষুধে কিন্তু দুর্বলতা ঘুমে উপশম হয়। এখন নাক্সভূমিকাকে যদি কিছু জিজ্ঞাসা করা হয় তাহলে কিন্তু তারা বিরক্ত হয়ে যায়, রাগান্বিত হয়। আর ফসফরিক অ্যাসিডকে কিছু জিজ্ঞাসা করালে তারা অল্প অল্প চোখ খুলে হ্যাঁ হ্যাঁ করে উত্তর দেয়।